আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ গণিতের অধ্যায় ৮ এর বৃত্তের ৮.১ অনুশীলনীর উপপাদ্যগুলো সমাধান করা। ক্রমান্বয়ে আমরা ৮.১, ৮.২, ৮.৩ সবগুলোই করাবো। এর আগে আমরা অনুশীলনী ছাড়া যে উপপাদ্যগুলো ছিল বা সম্পাদ্যগুলো ছিল সবগুলো আমরা সমাধান করছি। আজকে থেকে আমরা ৮.১ শুরু করব। এখানে কিছু প্রশ্ন আসে যে কখনোই পরীক্ষায় আসে না। আর কিছু, কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেগুলো কখনোই আসে না ওগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কিন্তু এত বিস্তারিত লিখে দিব না। শুধু প্রমাণটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। আর যেগুলো পরীক্ষায় একটু হলেও আসার মতো আমি সেগুলো বিস্তারিত একদম ভেঙে বুঝিয়ে তোমাদের লিখে দিব। চলো আমরা শুরু করি। প্রথম যে উপপাদ্যটা আছে এটাও পরীক্ষায় কখনো আসে না, তারপর আমি এটা প্রমাণ করে দিব। দেখো প্রশ্নটা কি বলছে এবং প্রশ্নটা আগে পড়ো। দেখো বলছে যে প্রমাণ করো যে দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। মানে বিষয়টা এমন, এটা যদি একটা বৃত্ত হয়, এবার দুইটা সমান্তরাল জ্যা আমরা এখানে নিয়ে নিব। একটা এদিকে নিলাম, একটা এদিকে নিলাম। ছোট বড় যাই হোক এটা দেখার বিষয় না, শর্ত হলো সমান্তরাল হতে হবে। সমান্তরাল, এটা এ বি, এটা মনে করো সিডি। এখন এ বি এর মধ্যবিন্দু ধরে নাও হলো ই, সিডি এর মধ্যবিন্দু মনে করো হলো এফ। দেখো আমি চাচ্ছি যে ই এবং এফ যদি আমি যোগ করি, তাহলে যে ইএফ এর সংযোজক রেখাংশ এটা কেন্দ্র ও দিয়ে যাবে এবং সেটা এ বি এর উপরও লম্ব হবে। তার মানে ওই এ বি এর উপর লম্ব হবে, ও এফ সিডি এর উপর লম্ব হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি কি করলাম, আমি মনে করলাম যে এটা হলো কেন্দ্র, এ বি সিডি বৃত্তের কেন্দ্র হলো ও। এখন আমি ওই যোগ করলাম এবং ও এফ যোগ করলাম। এখন দেখো আমি ওই আর ও এফ আলাদা আলাদা করে যোগ করছি, আমি কিন্তু ই এফ একটা সরল রেখা আমি বলতে পারবো না। দেখো ই মধ্যবিন্দু, এফ ও মধ্যবিন্দু, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি ইএফ একটা সরল রেখা এটা বলতে পারবো না। মানে বিষয়টা এমন, মনে করো ও বিন্দু এখানে আছে, আমি এর সাথে ও এ যোগ করলাম আর এদিকে আছে বি, এবার ও বি যোগ করলাম। আমি কি বলতে পারবো এ বি একটা সরল রেখা? এটা একটা সরল রেখা, এটা বলতে পারবো? পারবো না। ঠিক একইভাবে ওর সাথে মনে করো আমি এ যোগ করছি, আবার ওর থেকে আমি এখানে বি যোগ করছি, তা এটাও আমি এ বি কে সরল রেখা বলতে পারবো না। এ বি কে সরল রেখা বলতে পারবো যদি এটা 180 ডিগ্রি আমি প্রমাণ করতে পারি, অথবা অন্য কোনো যুক্তিতে এটাকে সরল রেখা প্রমাণ করতে পারলে তখন বলতে পারবো, সরাসরি বলতে পারবো না। তা আমি এখানে ওই যোগ করলাম আর ও এফ যোগ করলাম। এখন বলো এটা তো কেন্দ্র। আমরা এর আগে শিখেছিলাম কি 17 নম্বর উপপাদ্যে যে কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা জ্যায়ের উপর লম্ব হয়। এটা লম্ব হয়ে গেল, মানে 90 ডিগ্রি কোণ এটা। আবার একইভাবে ও এফ যেহেতু সিডি এর মধ্যবিন্দু এবং আমি ও এফ যোগ করেছি, তাহলে এটাও লম্ব, মানে এটাও 90 ডিগ্রি হবে। এখন দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন যদি আমি কোনোভাবে ইএফ কে একটা সরল রেখা প্রমাণ করতে পারি, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। ইএফ কে সরল রেখা বলতে পারলে তখনই আমি বলে দিতে পারবো যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই কেন্দ্র ও দিয়ে গেছে। কেন, তো আমি এখানে ও ই আর ও এফ যোগ করছিলাম আলাদা। আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো প্রমাণ এখনই হয়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো তো আমরা একটা উপপাদ্য মানে ক্লাস 6 এ থাকতে এগুলো শিখছিলাম যে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, এটা তো সমান্তরাল আমাকে বলেই দিয়েছে। এদের যদি কোনো ছেদক থাকে, তাহলে ছেদকের এই বিপরীত পাশে দুইটা কোণ উৎপন্ন হয়। এই দুইটা কোণকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমি দেখো তো এটা লম্ব, মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আবার এটা লম্ব, তার মানে এটাও 90 ডিগ্রি হবে। এখন খেয়াল করো তো এই দুটা সমান্তরাল, মনে হচ্ছে না এ বি আর সিডি সমান্তরাল? এটা এদের ছেদকের মতো আচরণ করতেছে। এটা একান্তর কোণ। দেখো এই দুইটা কোণ সমান, তার মানে এই দুটো অবশ্যই একান্তর কোণ। যেহেতু এটা সমান্তরাল, তাহলে অবশ্যই এটা একটা সরল রেখা হবে। সরল রেখা না হলে তো একান্তর কোণ হতো না। ছেদক তো একটা সরল রেখা বা সরল রেখাংশই হয়। তা ওই হিসাবে আমি বলতে পারি যেহেতু এই কোণটা একান্তর কোণ, তাহলে এটা একটা ছেদক। আর ছেদকই যদি হয় তাহলে ইএফ আসলে একটা সরল রেখা। আর ইএফ সরল রেখা, ই হলো এবি এর মধ্যবিন্দু, এফ হলো সিডি এর মধ্যবিন্দু। তাহলে কি আমি বলতে পারি না ইএফ কেন্দ্রগামী এবং সিডি এবং এবি উভয়ের উপর ইএফ লম্ব? ঠিক এভাবেই বাংলা কথাটা বলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। এটা বাংলা লিখতে হয় অনেক বেশি, এজন্য আমি লিখে দিব না বলে আমি এটা এখানে একবারে তুলে রাখছি, যেন তোমার তোমার যদি লিখতে মন চায় এটা লিখে নাও। পরীক্ষায় আসে না বললেই চলে, আমি কখনো আশা দেখিনি।
দেখো এখানে বলে দিছে এবিসিডি একটা বৃত্ত যার কেন্দ্র হলো ও, এবি এর মধ্যবিন্দু ই, সিডি এর মধ্যবিন্দু এফ। ওই যে বিশেষ নির্বাচন যেভাবে লিখতে হয় আর কি, সবসময় যেভাবে শিখাইলাম ওইভাবে, ও যা যা বলছে তাই তাই আর করতে হবে। এবি এর মধ্যবিন্দু ই, সিডি এর মধ্যবিন্দু এফ। এখানে এবি আর সিডি সমান্তরাল বলে দিছে, আমাকে প্রমাণ করতে হবে ইএফ এবি এবং সিডি এর উপর লম্ব এবং কেন্দ্রগামী। সেটা এই যে ইএফ কেন্দ্রগামী এবং এবি সিডি এর উপর লম্ব, এটাই প্রমাণ করতে হবে। এখন যেহেতু আমরা ও কেন্দ্র বলছি, ই এবি এর মধ্যবিন্দু বলছি, তাহলে অবশ্য ওই লম্ব হবে এবি, ঠিক একই কারণে ওএফ লম্ব হবে সিডি। এই যে এটা কারণে ওএফ সিডি এর উপর লম্ব, এখানে বলা আছে আর কি, আমি যা যা বলছি এটাই আছে। তার মানে এটা এক সমকোণ, এই যে বললাম না এটা সমকোণ। পরে এটাও দেখো, এটাও মধ্যবিন্দু হয়, এটা এবি এর উপর লম্ব, এটাও এক সমকোণ, এই কথাটাই আবার বলছে এখানে। তার মানে এই দুইটা হবে একান্তর কোণ। এই যে এটা ছেদক, খেয়াল করো ভালো করে, এবি সমান্তরাল সিডি আর ইএফ ছেদক, একান্তর কোণ বলেই কিন্তু এটাকে আমরা ছেদক বলতে পারতেছি। তার মানে আমরা বলতে পারি ই ও এফ একই সরল রেখায় অবস্থিত, কারণ এটা একটা সরল রেখা, ছেদক যেহেতু। তো হয়ে গেল প্রমাণ। এটাই, তোমরা চাইলে এটা লিখে নিও। এবার খেয়াল করো, এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, কম আসে কিন্তু আসে। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলো আমি সুন্দর করে প্রমাণটা লিখেও দেবো কিভাবে প্রমাণ করতে হয়। প্রথমে প্রশ্ন দেখে চিত্র আঁকতে হয় বলেছিলাম। দেখো এখানে আমাকে কি বলছে, কোন বৃত্তের এবি আর এসি দুইটি যে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন। তার মানে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তের এ বিন্দুগামী দুইটা ব্যাসার্ধ আমাকে আঁকতে হবে, সরি এ বিন্দুগামী দুইটি জ্যা আঁকতে হবে। দেখো দুইটার মধ্যে এ বিন্দু কমন, এ বিন্দু কিন্তু দুইটার মধ্যেই কমন। তাহলে আমি এক কাজ করি, এখানে আঁকি একটা, এটা কিন্তু ব্যাসার্ধ, খেয়াল করো আমাকে কিন্তু বলছে, দেখো আমাকে কিন্তু বলছে যে এখানে বিন্দুটা যদি আমি এ ধরি, তাহলে এটা হলো এ বিন্দুগামী ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের সাথে এই ব্যাসার্ধের সাথে এই জ্যাটা যে কোণ উৎপন্ন করবে, এই পাশে আর একটা জ্যা আঁকবো, একই কোণ উৎপন্ন করবে, এই দুইটা জ্যা সমান কোণ উৎপন্ন করবে বলে দিছে। তাহলে আমি এখানে আর একটা জ্যা আঁকবো, খেয়াল করো একটা জ্যা হলো এবি, এটা ধরলাম এবি, আর একটা হলো এসি, তাহলে এটা হলো এসি, আর এটা হলো এ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এ হলো এ বিন্দুগামী ব্যাসার্ধ। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। বলছে কোন একটা বৃত্তের দুইটা যে আছে, একটা এবি আর এসি, এই যে একটা এবি আর এসি, যেটা এ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা আসছে এই ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করছে, এই পাশে যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই পাশে তত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে যে এবি আর এসি সমান প্রমাণ করো। দেখো সবার আগে তোমার মাথায় একটা জিনিস আসতে পারে, সেটা হলো আমাকে এবি আর এসি যেহেতু সমান প্রমাণ করতে বলছে, তাহলে আমি এবি আর এসি আছে এরকম দুইটা ত্রিভুজ, মানে এই বাহু দুটি আছে এরকম দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে পারলেই কিন্তু কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ওবি যোগ করো, ওসি যোগ করো, এটা হলো প্রথমেই তোমার মাথায় আসবে। এবার তুমি বলবা এটা একই বৃত্তের ব্যাসার্ধ, মানে দুইটা বাহু সমান হয়ে গেল, আর এটা হলো কমন বাহু, এই ত্রিভুজের ভিতরেও আছে এই ত্রিভুজের ভিতরেও আছে, তাহলে দুটি বাহু সমান হয়ে গেল। আর এই কোণটা আর এই কোণটা প্রশ্নেই বলে দিছে যে দুটি সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ। এবার অনেকেই বলে দিবে যে এটা এই দুটা সর্বসম, কিন্তু এটা কি সর্বসম হয়েছে আসলে? দেখো দুই বাহু এক কোণ, মানে বাহু কোণ বাহু উপপাদ্যর জন্য একটা শর্ত ছিল না, কোণটি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। তা তুমি এখানে বলো আমাকে এই বাহু এই বাহুর সমান, এটা এটার সমান, আর যদি এই কোণ দুইটা সমান হতো তাহলে আমি দুইটাকে সর্বসম বলতে পারতাম। সর্বসম বললেই আমি এবি আর এসি কে খুব সহজেই সমান বলে দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু এটা বলা যাচ্ছে না। এক্ষেত্রে তোমার এই কোণ আর এই কোণ যদি সমান বলতে হয় আরো অনেক পরিশ্রম করে অনেক সময় নষ্ট করে তারপরে দুইটা কোণকে তোমার সমান বলতে হবে। তা আমি অন্যভাবে করব, সেটা কি, আমি তাহলে কি করব, আমি কি করব এ বি এর উপর ও বিন্দু হতে একটা লম্ব টানবো, লম্ব, এটা লম্ব, এটার নাম দিয়ে দিলাম হলো ও ই। একইভাবে এসি এর উপর ও বিন্দু থেকে একটা লম্ব টানবো, দেখো 90 ডিগ্রি কোণ যেন উৎপন্ন হয়, মানে পুরাপুরি 90 ডিগ্রি না হোক, আনুমানিক 90 ডিগ্রি যেন হয়, এভাবে তুমি আঁকবে। দেখো এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, লম্ব আকার মানে কি দুটো সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এখন অতিভুজ আর একটা বাহু যদি আমি সমান দেখাতে পারি তাহলে কিন্তু সর্বসম হয়ে যাবে, অথবা দুইটা কোণ একটা বাহু যদি সমান দেখাতে পারি তাহলে সর্বসম হবে। কোনটা সুবিধা হয় তুমি দেখো, এই কোণটা সমান অলরেডি বলে রাখছে প্রশ্নে, আর আমি লম্ব এঁকেছি মানে এই কোণটা আর এই কোণটা সমান, আর এটা সাধারণ বাহু কমন বাহু দুইটার মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে এই ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে আমি
দুই কোণ এক বাহু সমান দেখাইলে এই দুটা সর্বসম হয়ে যাবে। আমি কিন্তু বলেছিলাম যে দুইটা কোণ আর একটা বাহু তুমি সমান দেখাতে চাইলে কোনো শর্ত নাই। যেকোনো দুই কোণ আর এক বাহু সমান দেখালেই হয়। কারণ আমি এটা অনেকেই প্রশ্ন করে, অনেকেই ভুল ধরার চেষ্টা করে। দেখো, আমি যদি তোমাকে বলি এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই কোণ সমান, আর এই কোণ সমান, তাহলে ওই দুটো ত্রিভুজ সর্বসম হবে। অনেকে বলে স্যার বইয়ে তো আছে সংলগ্ন বাহু হবে, মানে যে দুইটা কোণ আমি সমান বলবো তার সাথের বাহুটা সমান দেখাতে হবে। তা আপনি তো এই দুইটা কোণ সমান দেখিয়েছেন, বাহু তো এটা সমান হওয়ার কথা। তুমি দেখো একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি না? মানে এই কোণ আর এই দুইটার, এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। আবার এই ত্রিভুজের তিন কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তুমি বলো দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়েই যায় তাহলে অবশিষ্ট কোণটা কি এমনি এমনি সমান হয় না? বাধ্য না এমনি এমনি সমান হতে? তুমি চিন্তা করো এটার মান যদি 50 ডিগ্রি হয়, এটাও মনে করো 50 ডিগ্রি, এটা মনে করো 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। আমি তো সমান বলছি দুইটা কোণ, যে দুইটা কোণই বলি না কেন এই দুইটা সমান বলছি। তাহলে এই 50 আর 70 যোগ করলে কত হয়? 120। এই 50 আর 70 যোগ করলে কত হবে? 120। তাহলে আর বাকি কোণটা তো 60 ডিগ্রি এমনিই হবে। এই জন্য মনে রাখবা দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণটা এমনি এমনি সমান হয়, এটা বলাও লাগে না। তার মানে আমি যখন এই দুইটাকে সমান বলতেছি তাহলে এমনিতেই এটাও সমান হয়ে যায়। ওই সেক্ষেত্রে দেখবা যে এই দুই কোণ আর অন্তর্ভুক্ত বাহু তো সমানই হয়ে গেল। এই জন্য এখানে তোমার বাধ্যতামূলক না যে দুই কোণ এক বাহু, বাহু অন্তর্ভুক্ত বা সংলগ্নই হতে হবে, এমন কোনো কথা নাই। তাহলে আমরা কি করব অলরেডি বুঝে ফেলছি। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচন লিখি। আমরা কিন্তু শিখেছিলাম কিভাবে লিখতে হয়। বিশেষ নির্বাচন হলো সাধারণ নির্বাচনের উপর নির্ভর করে লিখতে হবে। এখানে যদি নামগুলো দেওয়া থাকে তাহলে এখানে দেওয়া আছে দিয়ে শুরু করে সব লিখবো, আর এখানে বলছে প্রমাণ করো যে, আর আমরা লিখে দিব হচ্ছে প্রমাণ করতে হবে যে। মানে বিষয়টা এমন, দেখো এখানে একটা দেওয়া আছে জুড়ে দিবা, দেওয়া আছে, আর সব এখানে যা আছে সব লিখবা, সব ঠিক ঠিক লিখবা। শুধুমাত্র এই যে এই জায়গা আছে না প্রমাণ করতে হবে যে, এখানে লিখবা হলো সরি প্রমাণ করো যে আছে, এখানে তুমি লিখবা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে দিয়ে এবি সমান এসি। এটা কিন্তু আমি কিন্তু আগে বলছি যে সাধারণ নির্বাচনের পরে চিত্র দিবা, চিত্রের পরে দিবা হলো বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন যদি থাকে অঙ্কন দিবা, না থাকলে নাই, আর তারপর প্রমাণ। এইভাবেই তোমাকে লিখতে হবে। আমি সুবিধার জন্য চিত্র পাশে দিব সবসময়, আর এদিক দিয়ে লেখা শুরু করবো যেন জায়গা পায় লেখার জন্য আর কি। এবার দেখো বিশেষ নির্বাচনের পরে অঙ্কন থাকলে দিতে হবে। অঙ্কন মানে কি? অঙ্কন মানে হলো আমার প্রমাণের সুবিধার্থে আমি অতিরিক্ত কোনো কিছু যদি করি, এখানে লেখা নাই কিন্তু আমি অতিরিক্ত করছি, সেটা অঙ্কনে দিতে হয়। বলো আমি অতিরিক্ত করছি, ব্যাসার্ধ অবিন্দুগামী ব্যাসার্ধের কথা বলছে, এ বি এসি এর কথা বলছে, এই সমান কোণ উৎপন্ন হয় এটাও বলছে, কিন্তু এই যে লম্ব দুইটা টেনেছি এটা কিন্তু আমি আমার নিজের সুবিধার জন্য বলছি, তাহলে এটা আমাকে লিখতে হবে। ওই লম্ব, ওই কার উপর লম্ব? এ বি এর উপর, এবং ওএফ লম্ব হলো এসি, ওএফ এসি এর উপর লম্ব। তাহলে এটা আঁকি, এটা আমি নিজে অঙ্কন করেছি। তাহলে বিশেষ নির্বাচন অঙ্কন চলে গেল, এবার প্রমাণ। প্রমাণ কি করবো? আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়েছি। দেখো প্রমাণ করতে চাচ্ছি হলো এই ছোট ছোট দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর পর তারপর আমরা যেটা চাই সেটা আর কি দেখাতে পারবো। তো এই দুটা সর্বসম দেখানোর জন্য দুইটা একটা কোণ অলরেডি সমান আছে, লম্ব আকার কারণে আরো দুইটা কোণ সমান হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সরাসরি বলা যাবে সব, হ্যাঁ সবই দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ ও ই, এটা এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা সরাসরি তুলনা করা শুরু করব। ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ এ ও এফ এ, এ ও এফ এ। দেখো এ ও ই এই ত্রিভুজ এবং এ ও এফ এই ত্রিভুজটি, এই দুটা ত্রিভুজের মধ্যে এখন আমি তুলনা করব। কোণ দেওয়া আছে যেটা সেটা আগে লিখি। ও এ বি সমান হলো কোণ ও এ সি, কোণ ও এ বি সমান হলো কোণ, আচ্ছা ও এ বি কে আমি একটা লাইন কম লিখে ও এ ই লিখে দিই একবারে, সমান কোণ ও এ এফ। ও এ বি আর ও এ সি যেহেতু সমান, তাহলে তো আমি ও এ ই এবং ও এ এফ কেও সমান বলতে পারবো। এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দিব, যেহেতু কোণ ও এ বি সমান কোণ ও এ সি, ও এ সি। দেখো আমার উচিত ছিল এটা তুলনা করার আগে এই দুটা এটা সমান এটা বলা,
তারপর এটা সমান এটা বলে নিয়ে তারপর লিখা, যেহেতু আমি আগে লিখে ফেলছি সেই জন্য সাইড নোট দিয়ে দিলাম। এখন এই দুটা ত্রিভুজের মধ্যে আবার কোণ লম্ব, যেহেতু কোণ, এই ত্রিভুজের কোণগুলো আগে লিখবা। এখানে একটা লিখছি, তাহলে আরেকটা আছে কোণ এইও, কোণ এইও সমান কোণ এএফও, কারণ দুইটাই সমকোণ, দুইটাই সমকোণ, দুইটা কোণ সমান হলো, এবং একটা বাহু সমান দেখাবো, এবং এও বাহু মানে ব্যাসার্ধ, এও বাহু, তার মানে এখানে আমরা বলতে পারি সাধারণ বাহু, কমন বাহু। এটা দুইটা ত্রিভুজের মধ্যে যেহেতু আছে, এটাকে আমরা কমন বাহু বা সাধারণ বাহু বলতে পারি। তাহলে যে দুইটা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করতেছিলাম, এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম, তার মানে এই দুইটা ত্রিভুজ এদের মধ্যে সম্পর্ক হলো সর্বসমের। কোন উপপাদ্য অনুসারে? বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম হয়েছে। এখন এই দুটা ত্রিভুজ যদি সর্বসময় হয়, তাহলে আমি এ ই আর এফ কে সমান বলতে পারবো। দেখো, এ ই কে এফ এর সমান বলতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং এই সমান হলো এফ। আচ্ছা বলো, এই এ বি এর অর্ধেক আর এফ এ সি এর অর্ধেক, কারণ কি? দেখো, কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব, মানে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু আমরা কাজের মধ্যে একটা উপপাদ্য যখন শিখিয়েছিলাম তখন এটা প্রমাণ করেছিলাম আর কি। তাহলে দেখো, আমরা লিখতে পারি এই সমান হলো হাফ অফ এ বি, আর এফ হলো হাফ অফ এসি। সাইড নোট দিয়ে দিবা, কেন্দ্র হতে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো, যেহেতু হাফ দুই পাশ থেকে আমরা তুলে দিতে পারবো, তাহলে হাফ দুই পাশ থেকে তুলে দিলেই হয়ে যাবে এ বি সমান হলো এসি। এটা এটা প্রমাণিত। এটা খুবই সহজ, এগুলো সহজ। দেখো, আমি কিন্তু প্রমাণ যখন করাই তখন আগে বুঝিয়ে নেই যে কি করতে চাচ্ছি, ওখান থেকে তোমার 80% বুঝে ফেলার কথা। আর যখন লিখবো, লেখার পর বাকিটা তুমি দেখে বুঝতে পারবো, আচ্ছা এইভাবে লিখতে হয়। শুধু লেখাটা কিভাবে লিখবা সেটা দেখা। একটু ভালো করে মনোযোগ দাও। দেখো, এখানে আমাকে বলছে যে কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়। এই বৃত্তটা, এই যে সমকোণী ত্রিভুজটি আছে না, সমকোণী ত্রিভুজের নাম মনে করলাম এবিসি। এই এবিসি ত্রিভুজের এ বি এবং সি বিন্দু দিয়ে যায়, মানে শীর্ষবিন্দু দিয়ে যায়। এখন আমাকে দেখাতে হবে যে এই যে বৃত্তের কেন্দ্রটা হলো এসি এর মধ্যবিন্দু, মানে কেন্দ্র কোথায় আছে? এসি এর মধ্যবিন্দুতে। তাহলে আমি এক কাজ করি, আমি এখানে এই এসি এর মধ্যবিন্দু ধরে নিলাম হলো ও। দেখো, এসি এর মধ্যবিন্দুকে কিন্তু আমি ও ধরে নিছি, আমি কিন্তু ওকে কেন্দ্র বলতেছি না। আমি প্রমাণ করব ও কেন্দ্র, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু হলো ও, এটা ধরে নিলাম। এখন আমি প্রমাণ করতে চাই ও হলো এসি, তোমার ও হলো এই বৃত্তের কেন্দ্র। এখন কেন্দ্র প্রমাণ করার জন্য আমাকে কি কি করা লাগবে? দেখো, এটা যে কেন্দ্র, এটা প্রমাণ করার জন্য আমার ও এ সমান ও সি সমান ও বি দেখাতে হবে। যখন ও এ সমান ও সি সমান ও বি, মানে একটা মাঝখানের একটা বিন্দু থেকে পরিধির উপর কতগুলো বিন্দু সমান দূরত্বে অবস্থিত, তার মানে এগুলো সবই ব্যাসার্ধ হবে না তখন? দেখো, মাঝখানের একটা বিন্দু থেকে পরিধির উপরে 3টা বিন্দুর দূরত্ব সমান, তাহলে অবশ্যই এটা কেন্দ্র হবে, কারণ এগুলো সবই তখন ব্যাসার্ধের মতো আচরণ করবে। তা আমি এটাকে, এই 3টাকে যদি সমান দেখাতে চাই, দেখো এটা এটা এটা, এই 3টা জিনিসকে সমান দেখাতে চাই, আমি ধরে নিছি কিন্তু এসি এর মধ্যবিন্দু হলো। এখন দেখো তো, এরকম মনে আছে কি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি আমি যোগ করি, তাহলে 3 নাম্বার বাহুর কি হয়? এটা সমান্তরাল হয় না? বুঝো কিন্তু, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় বাহুর সমান্তরাল হয় সেটা। আমি যদি এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু যোগ করি, তাহলে এটাও এই 3 নাম্বার বাহুর কি হবে? সমান্তরাল হবে। আমি যদি এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু যোগ করি, তাহলে এটা কি হবে? এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তাহলে ওই হিসাবে দেখো, আমি যদি এই এসি এর মধ্যবিন্দুর সাথে এ বি এর মধ্যবিন্দু, মনে করো এটার নাম দিলাম ই, এটা যদি যোগ করে দেই, এবং বিসি এর মধ্যবিন্দু, এটা মনে করো এফ, এটাও আমি যোগ করে দিলাম, তাহলে এখানে কি ঘটবে বোঝার চেষ্টা করো। এ বি সি ত্রিভুজের এসি এর মধ্যবিন্দু আর এ বি এর মধ্যবিন্দু যোগ করা হয়ে গেছে। দেখো, একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে এটা সমান্তরাল হবে। দেখো তো, তাহলে এটা আর এটা কি সমান্তরাল হয়ে যাবে না? আর এটা যদি সমান্তরাল হয়,
তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও কি হবে 90 ডিগ্রি হবে, কারণ এই দুটো অনুরূপ কোণ হবে। বোঝার চেষ্টা করো। আমি যদি এই দুই বাহুর মধ্যবিন্দু যোগ করি, যখনই মধ্যবিন্দু যোগ করছি তাহলে এটা সমান্তরাল, এটা হলো ছেদক। আর যখনই এটা ছেদক তার মানে এই কোণ দুইটা সমান হবে, অনুরূপ কোণ। তাহলে ওই হিসাবে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে, কারণ এটা দুইটা মিলে একটা সরল কোণ হবে। তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজের দেখো, যেহেতু আমি মধ্যবিন্দু যোগ করছি, এ বি এর মধ্যবিন্দু যোগ করছিলাম, তাহলে এইটার এটা সমান হবে। এটা সাধারণ বাহু, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। আর এই দুইটা ত্রিভুজ সর্বসম হলে তখনই আমি বলতে পারবো এ ও সমান হলো বিও। ঠিক একইভাবে একই কারণে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে, তখন আমি বলতে পারবো বিও সমান হলো সিও। এও সমান বিও, আবার বিও সমান সিও, তার মানে এও বিও এবং সিও তিনটাই সমান হবে। তার মানে নিশ্চয়ই ও হলো এই বৃত্তের কেন্দ্র, আর ও তো আমরা এসি এর মধ্যবিন্দুকেই ধরেছিলাম। তাহলে কি হলো, কেন্দ্র এসি এর মধ্যবিন্দু হয়ে গেল না, অতিভুজের মধ্যবিন্দু। এভাবে প্রমাণ করা যায়। আরেকটা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা দিয়ে প্রমাণ করা যায়, এটা খুব সহজে। আমি অবশ্যই অর্ধবৃত্তস্থ দিয়ে প্রমাণ করব এটা। দেখো আমি বড় করে যেটা দেখিয়েছি, এটার মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু আমরা যোগ করছি। ও হলো এসি এর মধ্যবিন্দু, ই হলো এবি এর মধ্যবিন্দু। এখন ও এবং ই আমি যোগ করছি, আর এসি এর মধ্যবিন্দু আর এবি এর মধ্যবিন্দু যখন যোগ করছি, আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তার মানে এটার সাথে এটা সমান্তরাল হয়ে যাবে, আর যখন সমান্তরাল হয়ে যাবে তখন এই দুইটাকে অনুরূপ কোণ বলবো। এটা 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 ছেদক না, এটা 90 ডিগ্রিতে হলে এটা 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে না, তাহলে এটা 90 ডিগ্রি। আর এটা 90 ডিগ্রি হলে পাশেরটাও 90 ডিগ্রি, কারণ পুরাটা এক সরল কোণ। তার মানে এটা লম্ব, সোজা কথা। সেক্ষেত্রে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এটা উপপাদ্য 17-এর মতো করে এই দুই ত্রিভুজ সর্বসম আমরা দেখিয়ে দিব। পরবর্তীতে এটা সর্বসম দেখানোর সাথে সাথে ও এ আর ও বি কে সমান বলতে পারবো। আর পরবর্তী তুমি অনুরূপ ভাবে বলবা, বাকিটা প্রমাণ করা লাগবে না। তুমি বলবা যে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ বি ও এফ সর্বসম ত্রিভুজ সি ও এফ, এবং বিও সমান হলো ওসি। সুতরাং এও সমান বিও, আবার বিও সমান ওসি। তার মানে এও সমান বিও সমান সিও। সুতরাং ও হলো এবিসি বৃত্তের কেন্দ্র, আর ও ছিল এসি এর মধ্যবিন্দু, তার মানে ও এ সমান ওসি। তাহলে প্রমাণ হয়ে গেল অতিভুজের মধ্যবিন্দু কেন্দ্র। এটা অনেক বড় হয়, আমি এত বড় করব না। এখন দেখো আমরা কত সহজে এটা করতে পারি। দেখো এটা সমকোণ, কেন্দ্র এটার উপর থাকবে, আমি ও দিয়ে রাখি, ও একটা বিন্দু দিয়ে রাখলাম, এই কেন্দ্রটা আমি মনে করে প্রমাণ করবো, এটাই হবে। বিশেষ নির্বাচন তোমরা লিখবা, বিশেষ নির্বাচন আমি লিখে দিব না, কারণ এতগুলো উপপাদ্য দেখার পরও তুমি যদি বিশেষ নির্বাচন লিখতে না পারো তাহলে তুমি আসলে উপপাদ্য পারবা না, শুধু শুধু দেখে তোমার লাভ নাই। কোন বৃত্তের বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে যায়, মানে শীর্ষবিন্দু দিয়ে যায়, তাহলে তুমি বলবা যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, প্রমাণ করতে হবে ও এসি এর মধ্যবিন্দু। এখন আমরা এখানে লিখতে বিশেষ নির্বাচন গেল, এখন অঙ্কন নাই কোনো, এইভাবে করলে কোনো অঙ্কন লাগবে না, শুধু প্রমাণটা লাগবে, কারণ আমার অতিরিক্ত কিছুই দরকার নেই। দেখো আমি বলবো যে আমি এখানে একটা নাম দিয়ে দিই, ডি একটা বিন্দু দিয়ে দিই, তাহলে এভাবে আমি লিখতে পারি যে এডিসি চাপের উপর, দেখো এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোণ এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। সেটা খেয়াল করো, এডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। কারণ আমরা জানি, দেখো বৃত্তস্থ কোণ যারা মাত্র 9-এ উঠছো তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে বোঝা। মনে করে যে কোনো চাপ, এই যে কোনো একটা চাপ নিলাম, তো এই চাপের উপর দণ্ডায়মান এগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ। যদি শীর্ষবিন্দু পরিধির উপর থাকে তাহলে সেগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ, আর শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে তাহলে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তা ওই হিসাবে এটা হলো বৃত্তস্থ কোণ। আর আমরা জানি যদি কোনো বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয় তাহলে এটা এটা হবে অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধেক বৃত্তের উপর অবস্থিত যে কোণ সেটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। তার মানে এই যে এই জ্যাটা আসলে এখানে ব্যাস হয়ে যাবে, ব্যাস কেন্দ্রগামী। তাহলে এখানে যে এবিসি 90 ডিগ্রি, দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সুতরাং কোণ এবিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে সুতরাং এসি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দুতেই তো কেন্দ্র হয়,
যখন আমি এসি কে ব্যাস বলছি তার মানে নিশ্চিত এসি এর মধ্যবিন্দু হলো কেন্দ্র, না হলে তো ব্যাসই হবে না এটা। তাহলে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও অতিভুজ এসি এর মধ্যবিন্দুতে, অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এটা লিখে দিলেই হবে, এটা লিখলে তুমি নাম্বার পাবা। এটাই ছোট, আর ওইটা তুমি আগে যে পদ্ধতি আমি দেখালাম ওটা একটু বড়, ওইভাবে লেখার তোমার দরকার নেই। এবার দেখো 4 নম্বর উপপাদ্যটা। 4 নম্বর প্রশ্নে আছে কি, বলছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি জ্যা অপর বৃত্তকে সিওডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এসি সমান হলো বিডি। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝায়। মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এটা, একটু বোঝার চেষ্টা করো। দেখো সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝায়, দেখো এটা আরেকটা বৃত্ত। আমি যদি এই দুইটা বৃত্তের কেন্দ্র, দেখো কেন্দ্র এক বানাই দিচ্ছি, দুইটা কেন্দ্র এক বানাই দিলাম, দুইটার কেন্দ্রই একটা কেন্দ্রে পরিণত হলো। তাহলে আমি এই বৃত্তটা আর এই বৃত্তটা দুইটাকে আমি বলতে পারবো এরা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। তো এখন আমাকে প্রমাণ করতে বলছে তুমি যদি এই যে দুইটা সমকেন্দ্রিক বৃত্ত না, একটা যায় একটার একটা জ্যা আঁকবা, মনে করো এ বি জ্যা আঁকলাম, এটা হলো এ বি জ্যা। এই এ বি জ্যা অপর বৃত্তকে সিওডি বিন্দুতে ছেদ করে, সিওডি বিন্দুতে ছেদ করছে, এটাই বলছে। দেখো বলছে দুইটা সমকেন্দ্রিক বৃত্ত, একটির এ বি জ্যা অপরটিকে সিওডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এসি সমান হলো বিডি, এসি সমান বিডি। এটা খুবই সহজ, এটা একেবারেই সহজ। কিভাবে প্রমাণ করবা দেখো, কেন্দ্র থেকে এটার উপর আমি লম্ব টানবো, যখন কেন্দ্র থেকে এটার উপর লম্ব টানবো, আমরা জানি কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, মানে কেন্দ্র হতে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে আমি এটার নাম যদি এম দেই, তাহলে সিএম সমান ডিএম লিখতে পারবো। দেখো সেক্ষেত্রে আমরা সিএম সমান ডিএম লিখতে পারবো। আবার একই কারণে এএম সমান বিএম লেখা যাবে, এএম সমান বিএম। পরবর্তীতে এএম কে ভেঙে সিএম প্লাস এসি বানায় দিব, কারণ আমার এসি লাগবে, প্রমাণ তো এইভাবেই করতে হবে। আর বিএম কে ভেঙে ডিএম প্লাস বিডি, ডিএম প্লাস বিডি আমি যদি বানিয়ে দেই, এখন সিএম আর ডিএম তো সমান, তাহলে সিএম আর ডিএম দুই পাশ থেকে কেটে দিলে এসি সমান বিডি প্রমাণ হয়ে যাবে। এটা একেবারেই সোজা। এখন চলো আমরা প্রমাণটা লিখে দেই, কিভাবে তুমি করবে। এবার লক্ষ্য করো, চিত্রটা আমি এক পাশে নিয়ে নিলাম। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এখানে আছে। এখন বড় বৃত্তটির এবি জ্যা ছোট বৃত্তটিকে সিওডি বিন্দুতে ছেদ করে যায়, সিওডি বিন্দুতে ছেদ করে যায়। প্রমাণের স্বার্থে আমি কেন্দ্র হতে এবি এর উপর একটা লম্ব টেনে দিব। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি কোণ করছে, এটা লম্ব হয়ে গেছে। এটার নাম দিয়ে দিই এবিসিডি, এটা ই দিয়ে দিলাম। এবার তাহলে আমরা প্রমাণ শুরু করি। বিশেষ নির্বাচন আগের মতোই, আমি কিন্তু বারবার বলি লেখার নিয়ম কিন্তু চেঞ্জ করবা না। সাধারণ নির্বাচন, তারপর চিত্র আঁকবা, চিত্রের নিচে বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন থাকলে অঙ্কন, তারপর প্রমাণ। এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, অন্যভাবে করলে কিন্তু হবে না। তাহলে বিশেষ নির্বাচন কি করব, এখানে বলছে যে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটি এবি জ্যা অপর বৃত্তকে সিওডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি লিখি যে দেওয়া আছে, কারণ এখানে তো নাম দেওয়াই আছে, তাহলে মনে করার কিছু নাই। দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি জ্যা অপরটিকে সিওডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এসি সমান বিডি। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো যা ছিল আমি তাই লিখছি, প্রমাণ করো যে জায়গা শুধু প্রমাণ করতে হবে যে লিখছি। এখন অঙ্কন, দেখো আমি অঙ্কন করছি, যা অঙ্কন করছি সেটা লিখে দিব। কেন্দ্র ও হতে
এ বি জ্যায়ের উপর, জ্যায়ের উপর হয়ে গেছে, জ্যায়ের ভালো করে লিখে নিও, জ্যায়ের উপর ওই লম্ব আঁকি, ওই লম্ব আঁকি, এটা অঙ্কন। এবার প্রমাণে চলে যায়, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। এই প্রশ্নও পরীক্ষায় মাঝে মধ্যে আসে, অনেক সহজ এটা। দেখো আমরা লিখতে পারি, যেহেতু ওই লম্ব, দেখো দুইটার উপরই লম্ব, ওই সিডি এর উপরও লম্ব, ওই এবি এর উপরও লম্ব। এখানে কিন্তু সিডিও জ্যা, খেয়াল করছো, সিডিও কিন্তু শতবৃত্তের জ্যা, তাহলে ওই লম্ব সিডি। সুতরাং সিই সমান হলো ডিই, কারণ কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা এর উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার আবার দেখো, ওই লম্ব এবি, ওই আবার কার উপর লম্ব, এবি এর উপরও লম্ব। তাহলে সুতরাং এই সমান সি লিখতে পারবো, যেহেতু ওই এবি এর উপর লম্ব, তাহলে এই আর বিও সমান হবে। এখানে একই কারণ, আগেরটার কারণ আর এর কারণের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে সাইড নোট ওইটাই, এটাই। এবার দেখো এইকে আমি ভেঙে লিখবো, যেহেতু আমার এসি লাগবে, তাহলে এসি প্লাস সি লিখতে পারি এখানে, এসি প্লাস সি। আর বি কে ভেঙে লিখতে পারি বিডি প্লাস ডি, বিডি প্লাস ডি, এটা। এখন এই যে সি আর ডি সমান, তাহলে আমি ইচ্ছা করলে কি এই সি এর পরিবর্তে ডি লিখতে পারি না? এখানে এখানে ডি লেখা যায়, যেহেতু যেহেতু সি সমান ডি, বুঝে, ওই কারণে এখানে লিখে দিই। তারপর ডি ডি উভয় পাশ থেকে তুলে দিব, তাহলে এসি সমান হবে বিডি। এটাই প্রমাণিত, যেটা আমাকে প্রমাণ করতে বলেছে। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এই 8.1 অনুশীলনীর মধ্যে কয়েকটা উপপাদ্য আছে যেটা একটু বেশি বেশি আসে, তার মধ্যে এটা একটা। এটা ভালো করে বুঝো, এটা ক্লাস 8 থেকে তোমরা শিখেছো, ক্লাস 8 এ ছিল, যদিও 8.1 এর ম্যাক্সিমামই ক্লাস 8 এ ছিল, কিন্তু তোমরা অনেকটা আছে ভুলে গেছো। তাই এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে কি বোঝাতে চেয়েছে। এখানে বলছে যে একটা বৃত্তের, দেখো একটা বৃত্তের তুমি দুটি সমান জ্যা অঙ্কন করবা, দুইটা সমান জ্যা বলে দিচ্ছে। দেখো যে বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে, মানে পরস্পরকে ছেদ করা লাগবে। একটা জ্যা, এটা মনে করো পরস্পর ছেদ করে এলাম, দেখো আমি একটা জ্যাকেই কপি করে আবার আরেকটা নিয়েছি, তার মানে জ্যা দুটা যে সমান হয়েছে এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই এবি জ্যা আর সিডি জ্যা, যদি আমি বলি এটাকে, এরা পরস্পর মনে করো এম বিন্দুতে ছেদ করছে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে, ভালো করে খেয়াল করো, পরস্পর ছেদ করছে, তাহলে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে। তার মানে এই যে এ এম অংশটা, এ এম অংশটা সি এম অংশের সমান হবে, আর এই বি এম অংশটা ডি এম অংশের সমান হবে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, এখানে এটা বোঝানো হয়েছে। তো এটা প্রমাণ করার জন্য আমি কিভাবে প্রমাণ করবো একটু খেয়াল করো ভালো করে। আমি কিন্তু সরাসরি এখানে ত্রিভুজগুলো সর্বসম দেখাতে পারবো না, এতটা এটা একটু ঝামেলা হবে। তাহলে আমি এক কাজ করি, যে কেন্দ্র আছে না, কেন্দ্র থেকে এটার উপর একটা লম্ব টানবো, এটার উপর একটা লম্ব টানবো, পরে এই যে এম বিন্দুটার সাথে কেন্দ্র ও যোগ করে দিব। তাহলে দেখো দুইটা ছোট্ট ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ। আমি যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে। কিভাবে একটু বোঝার চেষ্টা করো। যে দুইটা কেমন ছিল, সমান জ্যা। আমরা জানি দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তার মানে আমি বলতে পারি এটার নাম যদি পি, এটা যদি কিউ দেয়, আমি ইচ্ছা মতো নাম দিচ্ছি, তাহলে ও পি এবং ও কিউ সমান, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা দুইটা সমান জ্যা, কেন্দ্র থেকে দুইটার দূরত্ব কি হবে, সমান হবে। আর এটা একটা সাধারণ বাহু, আর যেহেতু এটা লম্ব এঁকেছি, দূরত্ব মানে কি লম্ব এঁকেছি, তার মানে এই দুটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আর একটা বাহু যদি সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। আর যখন এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, তখন আমি পি এম সমান কিউ এম লিখতে পারবো। দেখো পি এম সমান কিউ এম লিখতে পারবো। এখন আমাকে বলো যে এই যে জ্যাটা আর এই জ্যাটা, এই দুইটা তো সমান, এই দুইটা সমান না, বলছে না দুইটি সমান জ্যা।
তাহলে দুইটা জ্যা যদি সমান হয় তাহলে ওই দুইটা জ্যায়ের অর্ধেকও কি হবে? সমান হবে। তাহলে এবি এর অর্ধেক আর সিডি এর অর্ধেকও সমান হবে। এখন এবি এর অর্ধেক মানে কিন্তু তোমার এপি। ভালো করে খেয়াল করো, কারণ আমি যদি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকি তাহলে কিন্তু ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ফেলে। তার মানে এপি হলো পুরো এবি এর অর্ধেক, আবার এখানে বিপিও এবি এর অর্ধেক। তাহলে আমরা এটাকে এপি লিখতে পারি, ঠিক একইভাবে এটাকে সিকিউ লিখতে পারি। এখন বলো, আমি যদি এইটা আর এটা যোগ করে দেই তাহলে পিএম আর এপি যোগ করলে কি হয়? দেখো, পিএম আর এপি যোগ করলে হবে এএম, আর ডান পাশে কিউএম আর সিকিউ, সিকিউ এবং কিউএম যোগ করলে আসলে সিএম হয়। এই যে যেটা আমরা প্রমাণ করতে চাইছি, এএম সমান সিএম। আবার পুরাটা সমান ছিল, এই অংশের সমান হলে পরবর্তীতে আমরা কাটাকাটি করে এই দুটাকে সমান দেখাতে পারবো। কিন্তু মূল জিনিস কি দেখো, আগে বোঝার চেষ্টা করো। তুমি যদি আগে থেকে এটা বুঝে মানে মাথার মধ্যে আগে সেট করতে পারো তাহলে আমি যখন প্রমাণটা লিখে দিব তখন একেবারেই সোজা মনে হবে। আর তুমি যদি আগে না বুঝো, আমি যখন লিখতে থাকবো না, লিখতে তো আসলে বেশি সময় লাগে, তুমি বিরক্ত হয়ে যাবে, কারণ তুমি বুঝে উঠতে পারবে না কি করতেছে স্যার, এরপরে কি করবে। এই জন্য একটু মনোযোগ দাও। প্রথমে তোমাকে এটা মনে রাখতে হবে, উপপাদ্য যেমন মুখস্থ করা লাগে না সত্য, ঠিক একইভাবে তুমি একটা উপপাদ্য বারবার প্র্যাকটিস করে ধাপগুলো তোমার মনে রাখতে হবে যে তুমি কি করতে চাও। যেমন আমি এটা সমান দেখাতে চাই, তার মানে আমাকে সর্বসম সরাসরি এই দুইটা বাহু দিয়ে সর্বসম দেখানো সম্ভব হচ্ছে না। এই জন্য আমি ওইভাবে চিন্তা করব যে আমি দুইটা ত্রিভুজ এমন ভাবে উৎপন্ন করবো যেন ওই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম দেখাতে পারি। আমরা চাইলে এই দুইটা যোগ না করে আমি যদি এই দুইটা যোগ করি, এই দুইটা, তাহলে এই দুইটা ত্রিভুজও সর্বসম দেখানো সম্ভব, এটাও সর্বসম দেখানো সম্ভব। কিন্তু এখানে তোমার এটা দিয়ে সর্বসম দেখায় তুমি বেশি ঝামেলা হবে, তুমি আরো ভেজাল ভেজাল হয়ে যাবে তোমার বেশি। এই জন্য এই দুইটা সর্বসম দেখালে খুব সহজ হচ্ছে। দেখো, এইটা আর এটা আমি সমান যখনই বলে দিতে পারবো, আর আমি জানি এই অর্ধেকে অর্ধেক সমান আছে আগে থেকে আমরা বলতে পারবো এমনিতেই, তারপরে পুরাটা আসলে পুরাটা সমান হয়ে যাবে, তাহলে বাকি অংশেরও সমান বলা যাবে। তো এখন আমরা লিখবো। দেখো, যারা পুরাপুরি বুঝো নাই তারা এখন বাকিটা দেখলে বুঝতে পারবে আশা করা যায়। দেখো, আমি চিত্রটা এভাবে এঁকেছি, দুইটা যা এদিকে এদিকে নিয়েছি, তুমি নিলেই হলো, দুই জায়গায় ছেদ করলেই চলবে। এটা হলো এ বি জে, এটা হলো সিডি জে, আর এরা পরস্পর মনে করো এম বিন্দুতে ছেদ করেছে। এখন আমি এখান থেকে এটার উপর লম্ব টানবো এবং এইটা আর এটা যোগ করে দিব। এখন নামগুলো দিয়ে দেই, এটা মনে করো ও, এটার নাম দিলাম এবিসি, এটা ডি তো ব্যবহার করছি, এটা ই এফ দেই, এটা দিলাম ই, এটা দিলাম হলো এফ। দেখো, এটা লম্ব টেনেছি, এটাও লম্ব টেনেছি বা লম্ব এঁকেছি, যাই বলো না কেন। এখন ওই ছোট্ট দুইটা ত্রিভুজ আমাকে সর্বসম দেখাতে হবে, তার আগে আমি বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন আগের মতোই। দেখো, বলছে বৃত্তের দুটি সমান যা পরস্পরকে ছেদ করলে, বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম বলবো না, যাও, নাম এডিবিসি, খারাপ দেখাবে। তাহলে আমরা লিখি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি, এবি ও সিডি সমান জ্যাদ্বয় এম বিন্দুতে ছেদ করে, পরস্পর এম বিন্দুতে ছেদ করে। আর দেখো, বলছে তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে, মানে এই অংশটা এই অংশের সমান, এটা এটার সমান আর কি, এটাই তো বলছে। তাহলে প্রমাণ করতে হবে যে এ এম সমান সিএম এবং বিএম সমান হলো ডিএম, বিএম সমান হলো ডিএম। দেখো, এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। এখন আমরা প্রমাণের মিশনে নেমে পড়ি, কিন্তু এই যে ভিতরে যা যা করছে পুরোটা আমার নিজ দায়িত্বে করছি, দেখো প্রশ্নে বলা নাই, তাহলে অবশ্যই এটা অঙ্কনের মধ্যে দিতে হবে। তাহলে অঙ্কন আছে, তোমরা কিন্তু ভুলেও আমার মতো লিখবে না, আগে প্রশ্ন তারপর চিত্র, চিত্রের নিচে বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন। আমি জায়গা বাঁচানোর জন্য পাশে লিখতেছি, কিন্তু এটা মনে রেখো। তাহলে দেখো, অঙ্কন হলো কি করছি, ওই এ বি এর উপর লম্ব, ও এফ সিডি এর উপর লম্ব, আর ও কমা এম যোগ করছি। তাহলে যা যা করছি লিখে দিই, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি আঁকি। আবার
ও কমা এম যোগ করি, এটা করছি দেখো, ওই এ বি এর উপর লম্ব এঁকেছি, ও এফ সি ডি এর উপর লম্ব এঁকেছি, ও কমা এম যোগ করছি, অঙ্কন শেষ। এবার প্রমাণ দেখো, প্রমাণ এটুকুর মধ্যে শেষ করব, একটু ছোট ছোট করে লিখবো আর কি। দেখো এই দুটা যদি আমি সর্বসম্ম দেখাতে চাই, আমার যা যা তথ্য দরকার সব আছে কিনা আগে দেখে নিই। বাহু 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 উপপাদ্য হোক, বাহু কোণ বাহু উপপাদ্য হোক, কোণ বাহু কোণ উপপাদ্য হোক, বা অতিভুজ বাহু উপপাদ্য হোক, কোনটার সাথে মিলে দেখি। সমকোণী ত্রিভুজ দুইটাই, অতিভুজ সমান এমনি বলতে পারবো, ওই সমান ও এফ এটা এমনিতেই বলতে পারবো, কারণ সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে তো হয়েই গেল অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তাহলে আমরা লিখে ফেলি, অতিভুজ বাহু উপপাদ্যের সময় অবশ্যই উল্লেখ করতে হয় সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও ই এম ও সমকোণী ত্রিভুজ ও এফ এম এ, ও এফ এম এ তুলনা করি। অতিভুজ ও এম, দুইটা ত্রিভুজেরই অতিভুজ সমান, সমান অতিভুজ ও এম, দুইটা ত্রিভুজের কমন অতিভুজ আর কি। তাহলে সাইড নোট দিবা সাধারণ বাহু। এবার ওই সমান ওএফ, আবার ওই সমান হলো ওএফ, কারণ সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এখন দেখো দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আর একটা বাহু সমান, তাহলে আমি বলতেই পারি সুতরাং ত্রিভুজ ও এম ই লিখতে পারতাম, সর্বসম ত্রিভুজ ও এফ এম। ত্রিভুজের চিহ্নটা বয়ের মতো হয়ে যায়, তোমরা একটু সুন্দর করে দিও। এখানে লিখে দেবা যে অতিভুজ বাহু উপপাদ্য। এখন দেখো এই দুটা যেহেতু সর্বসম, এখন আমার এম ই আর এম এফ কে সমান বলতে কোনো বাধা নাই, তাহলে আমি লিখতে পারবো সুতরাং এম ই সমান হলো এম এফ। এবার আমি বলবো, দেখো এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম, যাও এটা 1 নাম্বার। এবার আমি বলবো এই সমান সিএফ, কারণ এ বি আর সিডি সমান, ওটাও বলে নিব যে আবার এ বি সমান সিডি, তাহলে এ বি এর অর্ধেক, উভয় পাশে হাফ দিয়ে গুণ করতেছে আর কি। এখন দেখো হাফ এ বি মানে কি, হাফ এ বি মানে হলো এই, দেখো পুরা এ বি এর অর্ধেক মানে কিন্তু এই, তাহলে এটাকে আমরা এই বলতে পারবো। আর হাফ সিডি, এই হাফ সিডি মানে হলো সিএফ বা ডিএফ দুইটাই বলা যায়, আমি সিএফ বলতেছি, সিএফ। এখানে কারণ হিসাবে বলবা কেন্দ্র হতে কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এজন্য আমরা এই সমান সিএফ বলতে পারছি। এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম, যাও একটু জায়গা আছে নিচে আর এক লাইন লিখে এটাকে 2 নাম্বার দিই। এবার 1 আর 2 আমি যোগ করে দেব, দেখো 1 আর 2 যোগ করি, দেখো 1 আর 2 যোগ করলে বাম পাশের সাথে বাম পাশটা যোগ করি, এমই প্লাস এই, এমই প্লাস এই সমান এম এফ সমান হলো সিএফ, এম এফ প্লাস সিএফ আর কি। বলো এমই প্লাস এই মানে কি, দেখো এম ই প্লাস এই মানে এ এম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এম। আর এম এফ প্লাস সিএম, দেখো এম এফ প্লাস সিএফ, এটাকে লেখা যায় সিএম, সিএম লেখা যাবে। এই যে একটা প্রমাণ হয়ে গেছে, এ এম সমান সিএম, বাকি আছে বিএম সমান ডিএম। দেখো আবার আমরা তো জানি পুরাটা সমান, এ বি আর সিডি তো সমান, এটা তো বলেই দিছে দুটি সমান যায়। তো এ বি কে আমি কি এভাবে ভাঙাতে পারি, এই প্লাস বিএম, দেখো পুরা এ বি কে এই সরি এ এম প্লাস বিএম লেখা যায় না, আর পুরা সিডি কে সিএম প্লাস ডিএম লেখা যায়। আমার সুবিধার জন্য, দেখো আমার বিএম আর ডিএম লাগবে তাই, তাহলে আমি এ বি কে লিখতে পারি এ এম প্লাস বিএম, আর সিডি কে লিখতে পারি হলো সিএম প্লাস ডিএম, সিএম প্লাস ডিএম। এবার দেখো এ এম আর সিএম তো সমান, তাহলে এ এম এর পরিবর্তে আমি যদি সিএম বসিয়ে দিই, এ এম এর পরিবর্তে যদি সিএম বসিয়ে দেই, তাহলে এখানে দেখো সিএম সিএম দুই পাশ থেকে বাদ হয়ে যাবে, তাহলে কি পাবো বিএম সমান ডিএম পেয়ে যাব। তো আমার প্রমাণ হয়ে গেছে। দেখো আমাকে প্রমাণ করার কথা ছিল এই দুইটা, আমার এই দুইটা প্রমাণ করার কথা ছিল, এম সমান সিএম এই একটা প্রমাণ, আর একটা প্রমাণ করার কথা ছিল বিএম সমান ডিএম, এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছিল।
আমাদের প্রমাণ হয়ে গেছে। তুমি চাইলে আরেকটা লাইন এখানে লিখে দিতে পারবা। আমি আশা করব তুমি বুঝতে পারছো। ২-১ বার প্র্যাকটিস করলে এটা পারবে। এটা পরীক্ষায় আসে। এটা একটু বড় তুলনামূলক অন্যগুলোর থেকে। ৮.১ এর এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে। একটু ভালো করে খেয়াল করো। বলছে দেখাও যে ব্যাসের ২ প্রান্ত থেকে তার বিপরীত দিকে ২ টি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হয়। মানে বিষয়টা এমন, আমি একবারেই চিত্রটা আঁকি আর চিত্রের মধ্যে পরে বোঝাই দেব। তার মানে এই যে একটা বৃত্ত, এখানে ব্যাসের ২ প্রান্ত থেকে ২টা সমান জ্যা আঁকতে বলছে। তার মানে আমি আগে একটা ব্যাস নিয়ে নেই। এটা মনে করো ব্যাস। এখন এই ব্যাসের ২ প্রান্ত থেকে এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, ২টা সমান জ্যা আঁকবো এবং এই জ্যা ২টা পরস্পর সমান্তরাল হবে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। একই পাশে এঁকো না, এই পাশে এই পাশে একই পাশে আঁকবে না, ২ পাশে আঁকতে হবে, বিপরীত দিকে বলে দিচ্ছে। ব্যাসের একটা এদিকে আঁকলে একটা এদিকে আঁকতে হবে। তার মানে আমি এই একটা সমান জ্যা এখানে নিলাম, ঠিক এটার মতো এটাই কপি করে নিয়ে নিই, এটার একটা এখানে নিয়ে নিই। দেখো এই দুইটা ব্যাসের ২ প্রান্ত থেকে ২টা সমান জ্যা আঁকলাম। এখন আমাকে কি করতে বলছে? আমাকে বলছে যে প্রমাণ করো যে এই ২টা সমান্তরাল। আচ্ছা বলো, ২টা রেখা সমান্তরাল এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদের একটা ছেদক দিয়ে দেখাতে হবে ২টা একান্তর কোণ সমান অথবা অনুরূপ কোণ সমান। তা আমি যদি এই কোণটা আর এই কোণটাকে সমান বলতে পারি তাহলে কিন্তু এই দুইটাকে সমান্তরাল বলা যাবে। কারণ আমরা শিখছিলাম ২টা রেখা যদি সমান্তরাল হয় এদের যদি কোনো ছেদক থাকে তাহলে এই ২টা কোণকে একান্তর কোণ বলা হয়, দুটো সমান হয়। ঠিক একইভাবে যদি ২টা রেখা এমন থাকে এরা সমান্তরাল কিনা আমি জানি না, এদের একটা ছেদক আছে। এখন এই কোণ ২টা সমান, তাহলে তুমি বলে দিতে পারবা এটা সমান্তরাল। এটা জ্যামিতির নিয়ম। আমি যদি কোনোভাবে এই কোণটা আর এই কোণটাকে সমান দেখাতে পারি তাহলেই আমি ওই দুইটাকে সমান্তরাল বলে দিতে পারবো। এখন এই দুইটা কোণকে সমান দেখানোর জন্য আমাকে অবশ্যই এমন দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে হবে যে দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ আছে। তাহলে আমি কেন্দ্রের সাথে এটা আর কেন্দ্রের সাথে যদি এটা যোগ করি, এটা একটা সরল রেখাই হবে। আমার খালি হাতে যোগ করছি বেঁকে গেছে, কিন্তু একটা সরল রেখা হলেও তুমি একটা বলতে পারবে না, এটা একটা পুরোটা সরল রেখা বলা যাবে না। আমি এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, এটাই শেষ। এখন দেখো এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আবার এই বাহু আর এই বাহু সমান বলে দিছে, প্রশ্নেই সমান বলে দিছে, দুটি সমান যায় বলছে। তাহলে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ৩টা বাহুই পরস্পর সমান হয়ে গেল। আর যখন দুইটা ত্রিভুজের ৩টা বাহু পরস্পর সমান হয়ে যায় তখন ওই দুইটা ত্রিভুজকে আমরা কি বলি? সর্বসম বলি। আর যখনই এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে তখন আমার কিন্তু আর বলতে বাধা না এই কোণ আর এই কোণ সমান। আমি এই দুইটা কোণ যখনই সমান বলবো তখনই বলে দিতে পারবো যে আচ্ছা এই দুইটা তো একান্তর কোণ, তাহলে এটা সমান্তরাল। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি আর কি করতে চাচ্ছি? এখন আমি এই কাজটা সম্পাদন করি, এটা লিখবো, একটু মনোযোগ দিয়ে দেখো। এটার নাম দিয়ে দিই এ বি, এটার নাম দিলাম হলো সিডি, এটা কেন্দ্র হলো ও। হ্যাঁ হয়েছে। এখন দেখো বিশেষ নির্বাচন তোমরা লিখবা আগের মতো বি নি, বিশেষ নির্বাচন আমি সংক্ষেপে লিখলাম। ব্যাসের ২ প্রান্ত থেকে বিপরীত দিকে ২টি জ্যা অঙ্কন করলে ব্যাস অবশ্যই বৃত্ত লাগবে, বৃত্ত ছাড়া ব্যাস হয় কখনো? তাহলে আমরা লিখতে পারি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি ব্যাস, ঠিক আছে, বিসি ব্যাসের ২ প্রান্তে সিডি এবং এবি দুটি সমান যায়, সিডি এবং এবি দুটি সমান যায়। প্রমাণ করতে হবে যে এবি সমান্তরাল সিডি, বা দেখাতে হবে, তুমি এটাও বলতে পারবা এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি। এটা এখন অঙ্কন করছি, কিন্তু অঙ্কন যা যা করছি এটা লিখবো। দেখো অঙ্কন করছি কি ও এ, মানে ও বিন্দু এ বিন্দু যোগ করছি, ও বিন্দু আর ডি বিন্দু যোগ করছি, আর বাকিগুলোর কথা তো প্রশ্নে বলা আছে। তাহলে আমরা লিখতে ও কমা এ এবং ও কমা ডি যোগ করি, ও কমা ডি। এবার দেখো আমি চাচ্ছি এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি সর্বসম দেখাতে, ৩টা বাহুই সমান। তাহলে সরাসরি আমি শুরু করি, প্রমাণ ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ
সিওডি সিওডি এও সমান ওডি, এও সমান ওডি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আবার বিও সমান সিও, বিও সমান সিও, এখানেও একই কারণ, একই। দেখো তোমাদের আমি বলি, এও বি আর সিওডি, যে ত্রিভুজটির নাম আগে লিখবো তার বাহুগুলো আগে রাখার চেষ্টা করবা, আর যেটার নাম পরে তার বাহুগুলো পরে রাখার চেষ্টা করবা। এবার তাহলে এ বি সমান সিডি, কারণ প্রশ্নেই বলে দিছে, এবং এ বি সমান সিডি, এটা প্রশ্ন মতে, মানে প্রশ্নেই বলা আছে আর কি, বা দেওয়া আছে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখন বলতে পারি, আমি যে দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করলাম, ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সিওডি, এই দুইটা সর্বসম, কারণ এটা বাহু 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 উপপাদ্য অনুসারে। এখন বলো, এই দুইটা ত্রিভুজ যখন সর্বসময় হয়ে গেল, তাহলে কি আমি বলতে পারি এই কোণ আর এই কোণ সমান? তাহলে আমি লিখতে পারি যে সুতরাং কোণ ওসিডি সমান কোণ ওবিএ, কোণ ওসিডি সমান কোণ ওবিএ, এই ওসিডি সমান ওবিএ। আচ্ছা বলো তো, ওসিডি কে আমি কি বিসিডি লিখলে কোনো সমস্যা আছে? কোণের মান কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে আমি বিসিডি লিখবো, আর ওবিএ কে আমি লিখবো হলো সিবিএ, এটা লিখতে পারবো আমরা। তাহলে বা ওসিডি মানে হলো বিসিডি, বিসিডি, আর তোমার ওবিএ মানে হলো সিবিএ, কোণ সিবিএ। এটা দেখো, এই দুইটা কোণ একান্তর কোণ, ভালো করে খেয়াল করো, এই দুইটা কোণ একান্তর কোণ, এটা ছেদক, বিসি এদের ছেদক, তাহলে অবশ্যই এ বি আর সিডি কি সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই দুইটা একান্তর কোণ, একান্তর কোণ। এই দুটা যেহেতু একান্তর কোণ, তাহলে অবশ্যই আমি এখানে এটা লিখতে পারি যে আবার বিসি এ বি ও সিডি এর ছেদক, সিডি এর ছেদক, সুতরাং এ বি সমান্তরাল সিডি। এটা আমাকে প্রমাণ করতে বলছিল, এটা প্রমাণ হয়ে গেছে, আমি আশা করবো বুঝতে পারছো। দেখো, দুইটা যেহেতু একান্তর কোণ, তাহলে অবশ্যই এটা ছেদক, তাহলে অবশ্যই এটাকে আমি সমান্তরাল বলতে পারবো। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায়ই আসে। এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা অনেকটা সহজ কিন্তু একটু বড় হয়। এটা কিন্তু সর্বসম দেখে প্রমাণ করা যাবে না, দেখো, কারণ এখানে কেন্দ্রের নিকটতর বা দূরে বা কাছে, এগুলো যদি তোমাকে দেখাতে বলে, তাহলে কিন্তু তোমার সমান দেখালে হবে না, ছোট বড় দেখাতে হবে, অসমতা থাকবে এখানে, তাহলে এখানে সর্বসম কাজ করবে না। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি, আগে একটু ধারণা দেই তোমার, তাহলে সুবিধা হবে। মনে করো একটা বৃত্ত আমরা প্রথমে নিব, এই বৃত্ত নেওয়ার পর এখানে দুইটি জ্যা নিব, জ্যা দুইটার মধ্যে একটা হবে ছোট, একটা হবে বড়, কারণ এখানে বলছে একটা ছোট একটা বড়ই নিতে বলছে, তাহলে এটা একটা জ্যা। দেখো, এই জ্যাটা কেন্দ্রের নিকটতর, এই জ্যাটা কেন্দ্র থেকে দূরবর্তী, মানে দুইটা জ্যায়ের মধ্যে যে জ্যাটা বড় সেই জ্যাটা কেন্দ্রের কাছে, আর যে জ্যাটা ছোট সেই জ্যাটা কেন্দ্র থেকে দূরে। এটা তোমাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা এখান থেকে এটার উপর লম্ব টেনে নিব, আবার এটা থেকে এটার উপরও একটা লম্ব টেনে দিব। এবার খেয়াল করো, ও হলো কেন্দ্র, এখানে এটার নাম যদি জ্যায়ের নাম যদি এ বি দেই, এটার নাম যদি সিডি দেই, আর এটা মনে করো ই দিলাম, এটা হলো এফ। তা আমাকে প্রমাণ করতে হবে ও এফ বড় ও ই ছোট, মানে এটা প্রমাণ করতে হবে ও ই ছোট ও এফ বড়। এটা আমাকে বলে দিছে এ বি বড় সিডি ছোট। এটা প্রমাণ করার জন্য আমি কি করব, এখানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নেব। দেখো, এই যে এটা যোগ করবে, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, এটা যোগ করলে আরেকটা সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হবে। দুইটা সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজ দুইটাই সমান, মানে ও এ এবং ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ অতিভুজ তো সমানই হবে, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে ও সি স্কোয়ার আর ও এ স্কোয়ার কিন্তু সমান হবে। তাহলে বাকি দুইটার স্কোয়ারের যোগফলও কি সমান হবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আর এটার সাহায্য নিয়ে আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণটা দেখার পর খুব সহজেই বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবো যে বুঝতে পারবে। এটা সর্বসম দেখাবো না, এখানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে করব, আর এই যে এ বি বড় সিডি ছোট এটার সাহায্য নিব।
একটু খেয়াল করো, বিশেষ নির্বাচন তোমরা লিখতে পারবে আমি আশা করি। কিভাবে লিখবে আমি বলে দিব, আচ্ছা বলে দিচ্ছি। দেখো এখানে বলছে যে বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী। আচ্ছা পুরোটাই লিখে দিই, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা লিখে নিই। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি জ্যা সিডি জ্যা অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করতে হবে যে ওই স্মলার দেন ওএফ, এটাকে বলে নেই। আবার ওই লম্ব লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, ওএফ লম্ব সিডি। এটা মনে করো, যেহেতু আমার দূরবর্তী নিকটবর্তী দেখাতে হবে, তাহলে তো লম্ব তো এখানে বলেই দিছে প্রশ্নের মধ্যে। ক্ষুদ্রতর বৃহত্তর দেখানোর মানেই হলো লম্ব একে সেটা ক্ষুদ্রতম বৃহত্তম দেখাতে হবে। এটা কিন্তু আমি নিজে থেকে করিনি, এটা প্রশ্নে বলছে এই জন্য করছি। কারণ কাছে দূরে দেখাতে গেলে তো অবশ্যই লম্ব দূরত্ব আমার দেখানো লাগবে এখানে চিত্রের মধ্যে, সেটাই করছি। তাহলে যেহেতু এবি এর উপর ও এলো ওই লম্ব আর সিডি এর উপর ওএফ লম্ব, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে ওই স্মলার দেন ওএফ, অথবা তুমি ওএফ গ্রেটার দেন ওই লিখতে পারো। এটা আগে এটা পিছে অসমতার চিহ্ন চেঞ্জ করে দিলে হতো। তাই এটা প্রমাণ করতে হবে। এখন অঙ্কন আমি কিছু করছি, অঙ্কন করছি হলো ও কমা এ যোগ করছি আর ও কমা সি যোগ করছি, এটা হলো আমি অঙ্কন করছি। তাহলে অঙ্কন লিখি ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এইবার হলো প্রমাণ। প্রমাণটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা ভাগ করে নিই জায়গা, কারণ এখানে ধরার সম্ভাবনা কম। একটু খেয়াল করো ভালো করে। আমাকে বলে দিছে এবি বড় সিডি ছোট। দেখো এবি বড় আর সিডি ছোট, মানে এবি সিডি অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি লিখতে পারি যে দেওয়া আছে এবি গ্রেটার দেন সিডি। আচ্ছা বলো, এবি গ্রেটার দেন যদি সিডি হয়, তাহলে এবি এর অর্ধেক সিডি এর অর্ধেক থেকে কি হবে, বড় হবে না? উভয় পাশে হাফ দিয়ে আমি গুণ করি, হাফ অফ এবি গ্রেটার দেন হাফ অফ সিডি। এখন আমি উভয় পক্ষ দেখো, এই হাফ অফ এবি মানে কি, হাফ অফ এবি মানে এই, আমি এই ত্রিভুজের মধ্যে আসতেছি এই আর সিএফ এ, তাহলে এবি এর অর্ধেক এই আর সিডি এর অর্ধেক হলো সিএফ। তাহলে আমি হাফ এবি কে লিখতে পারি এই আর হাফ সিডি কে লিখতে পারবো হলো সিএফ। কারণ ওই আগের উপপাদ্যগুলোর মতোই আমি মুখে বলে দেই, তোমরা লিখে নাও। কেন্দ্র হতে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এটা কেন্দ্র এটা লম্ব, তার মানে দুইটাই লম্ব এঁকেছি, তার মানে কেন্দ্র হতে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এবি এর অর্ধেক এই লিখতে পারবো। ওটা বললাম না। এখন দেখো, যেহেতু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো, তাহলে এদের উপর আমি স্কয়ার আনি। দেখো উভয় পাশে যদি আমি বর্গ করি, তাহলে এই স্কয়ার গ্রেটার দেন সিএফ স্কয়ার। এখানে আমি স্কয়ার করতে পারবো, কোনো সমস্যা নাই। স্কয়ার করলে অসমতার চিহ্ন পরিবর্তন হবে না, কারণ এগুলো সব ধনাত্মক। যদি ধনাত্মক ঋণাত্মক মিক্সড করে থাকে তাহলে কিন্তু হবে না। দেখো আমি যদি তোমাকে বলি 2 বড় মাইনাস 3 ছোট, এটা সত্য কথা। আমি যদি উভয় পাশে বর্গ করি, এখানে হবে 4 আর এটা হয়ে যাবে কত 9, এটা কিন্তু অসমতার চিহ্ন উল্টে যাবে। তার মানে অসমতার চিহ্ন এই যদি একটা প্লাস একটা মাইনাস থাকে, সেক্ষেত্রে অসমতার চিহ্ন উল্টে যেতে পারে, অথবা দুইটা যদি ঋণাত্মক থাকে অসমতার চিহ্ন উল্টে যাবে। কিন্তু এগুলো তো ধনাত্মক বাহুর দৈর্ঘ্য, এখানে আমি বর্গ করতে পারবো, কোনো সমস্যা নেই, অসমতার চিহ্ন উল্টানো লাগবে না। এখন আমি সিএফ স্কোয়ারকে বামে নিয়ে চলে আসি। বামে তো নিয়ে আসা যায় না, এটা মূলত উভয় পক্ষ থেকে সিএফ স্কোয়ার বিয়োগ দিয়ে, বাম পাশ থেকেও সিএফ স্কোয়ার বিয়োগ দেবো, ডান পাশ থেকেও সিএফ স্কোয়ার বিয়োগ দেবো। তাহলে এটা কেটে 0 হবে আর কি। তুমি মনে মনে চিন্তা করো, এটা সাইড নোট দেওয়ার দরকার নেই, এটাকে বামে নিয়ে আসছি, তাহলে কি হবে 0 হবে। এটা আমি রেখে দিলাম। এবার দেখো এখানে ও এ আর ও সি কিন্তু সমান। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ ও ই, এটার মধ্যে কিন্তু আমি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ ও স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার। আর ত্রিভুজ সিওএফ, সিওএফ এর মধ্যে আমি লিখতে পারবো, এখানেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিও স্কোয়ার সমান হলো সিএফ স্কোয়ার প্লাস ওএফ স্কোয়ার। সিএফ স্কোয়ার
প্লাস ও এফ স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখানে দুইটার জন্যই পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তুমি আবার পরীক্ষা হলে এভাবে লিখো না, তুমি পুরোটাই লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন দেখো এ ও আর সিও কিন্তু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, খেয়াল করো এ ও আর সিও কিন্তু সমান। আবার এ ও সমান হলো সিও, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এখন উভয় পাশে যদি বর্গ করি এটাও তো সমান হবে, বর্গ করলে বর্গ তো সমান হবে। এখন বলো তো এ ও স্কোয়ার মানে কি? এ ও স্কোয়ার মানে এটা এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এটা বসিয়ে দেব এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার। আর সিও স্কোয়ার মানে হলো সিএফ প্লাস ও এফ না, তাহলে সিএফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। এখন দেখো আমি এখানে একটা জিনিস কিন্তু এখানে রেখে দিয়েছি, ভালো করে খেয়াল করো, এটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই স্কোয়ার আর মাইনাস সিএফ স্কোয়ারের মানে এটা থেকে এটা বিয়োগ করলে 0 থেকে বড় হয়, তাহলে আমি এই আর সিএফ কে পাশাপাশি আনবো, এই এবং সিএফ কে পাশাপাশি আনবো। এখন পাশাপাশি আনলে দেখো এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে আবার ডানে নিয়ে যাব, তাহলে ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার এটা হবে। এটা কেন করলাম? এটার সাথে মিলানোর জন্য। আচ্ছা খেয়াল করো, দেখো এটা এটা 0 থেকে বড়, বুঝার চেষ্টা করো, কিন্তু এই যে এই জিনিসটা আর বাম পক্ষটা মিলে গেল না, তো এটার মান কি 0 থেকে বড়। আবার এটার এটা সমান, তুমি বলো এই দুইটা সমান মানে কি? এটা যদি 10 হয় এটা 10 হবে, এটা 5 হলে এটা 5 হবে, এটা গরু হলে এটা গরু হবে, এটা ছাগল হলে এটাও ছাগল হবে, কারণ দুইটা সমান, বাম পাশ যা হবে ডান পাশ তাই হবে। তাহলে বাম পাশ তো 0 থেকে বড়, তাহলে ডান পাশ কি হবে? অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যেহেতু এই যে এটা 0 থেকে বড়, এ স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার গ্রেটার দেন 0, সেহেতু এই ডান পাশটাও 0 থেকে বড়, এটা 0 থেকে বড় হবে। এখন আমি যদি মাইনাসটাকে ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে গেলে ওই স্কোয়ার পাবো ডানে। এখন উভয় পাশের স্কোয়ার তুলে দিলে ও এফ গ্রেটার দেন কি হবে? ওই হবে। দেখো ও এফ বড় ওই ছোট, আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। যাও আর এক লাইন লিখে দিই। আচ্ছা নিকটতর বলছে না, তা ঘুরাই লিখি, তাহলে ওই স্মলার দেন ও এফ, ঘুরাই লিখলে কিন্তু ছোটটার সাথে এই চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে। তার মানে ওই ছোট ও এফ বড়, দেখো ওই ছোট ও এফ বড়, তার মানে তুমি বলে দিবা যে সুতরাং বৃহত্তর যে ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর, এই কথাটা বাংলায় তুমি এখানে লিখে দিবা। আমি আশা করবো এতটুকু তোমরা লিখতে পারবা। 8 নাম্বার সৃজনশীলটা আমরা আজকে সমাধান করব। দেখো এখানে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে আর এই তথ্যগুলো দেওয়া আছে। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে জ্যা পি কিউ এর মান হচ্ছে এক্স এর সমান, মানে এই পি কিউটা এক্স এর সমান। আর বলছে পি আর পি কিউ এর উপর লম্ব, পি আর পি কিউ এর উপর লম্ব, এখানে ভুল আছে মনে হয়, ও সরি ও আর পি কিউ এর উপর লম্ব। আর বলছে যে কোন কিউ ও এস এর পরিমাণ কত, কিউ ও এস এই কোনটার মান কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে। এটা অনেক ভাবে তুমি বের করতে পারবা। দেখো তুমি এইভাবে বের করতে, কত উপায়ে তোমার বের করা যায়, কোনটা সহজ হয় দেখি। তুমি যদি চাও যে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, দুইটা বাহু যদি সমান হয় বিপরীত কোণ দুইটাও সমান হয়, তাহলে ওই হিসাবে এটা 30 এটা 30 60, তাহলে এই কোণটা হবে হলো 120, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুইটা কোণ যদি 60 হয় যোগ করলে তাহলে একটা হবে 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, কারণ এই পুরাটা 180 ডিগ্রি। এটা গেল একটা পদ্ধতি। এখন আমি যদি এভাবে না করি, এভাবে চিন্তা করি, এটা তো ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? এক সমকোণ হয় না 90 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার এই বাহু সমান, তার মানে এটাও 60 ডিগ্রি। আর যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে বাকিটা কি 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটার মধ্যে কোনটা কম লিখতে হবে? পরেরটা না? আর কোনো উপায় আছে আরো সহজ? আরেকটা ভাবে করা যায়, দেখো এভাবে করলে আরো আরো ছোট হবে। সেটা কি? এই বাহু আর এই বাহু তো সমান, তাহলে এই কোণ 30 হলে এই কোণ কত হবে? 30। এটা এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা 30 হলে এটা কত হবে? 60।
তুমি 2 মিনিট চিন্তা করলে আরো ভিন্নভাবে বের করতে পারবে। এমনও হতে পারে যে আমি যেভাবে চিন্তা করছি এর থেকে ছোট উপায়ে তুমি চিন্তা করে ফেলতে পারো। তোমাকে চিন্তা করতে হবে। চিন্তা করলেই উত্তর বের হবে। সহজেই বের করা যায়। তাহলে সর্বশেষ যেটা করেছি ওটাই দেখাবো। ক নাম্বার। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে কোণ OQP, হ্যাঁ OQP, PQO যা মন চায় বলতে পারো, OQP সমান হলো 30 ডিগ্রি। দেখো ত্রিভুজ POQA, PO সমান QO, এই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে PO এর বিপরীত কোণ QO এর বিপরীত কোণ সমান হবে। তাহলে PQO কোণ PQO, OPQ লিখছি, OQP লিখছি, এখানে OQP লিখবো, একই কথা। PQO আর OQP একই কথা। আর QO এর বিপরীত কোণ লিখবো হলো OPQ। এখন বলো এটার মান কত? এই যে OQP এর মান হচ্ছে 30 ডিগ্রি। OPQ আমি এবার লিখতে পারি না, QS চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ QOS সমান হলো 2 ইন্টু বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তস্থ কোণ হলো QPS আর QPO একই কথা। QPS এত ডিটেলস লিখতেছি না। দেখো QPS আর QPO একই কথা, বা OPQ একই কথা। এই যে OPQ লিখছি না, তাহলে বা QOS সমান হচ্ছে 2 গুণ, এটাই লিখে যাও OPQ। তাহলে 2 গুণ 30 ডিগ্রি সমান হলো 60 ডিগ্রি। তো ভালোই তো লেখা লাগলো। আমি তো ভাবছিলাম এটা কম লেখা লাগবে। ওটা সমান সমান কোণের বিপরীত বাহু দিয়ে ত্রিভুজের 3 কোণের সমষ্টি লিখলে হতো। এতটুকু লেখা লাগবে তুমি যে পদ্ধতিই করো না কেন। এবার পরেরটা দেখো। খ নাম্বার বলছে প্রমাণ করো যে পিএস যে বৃত্তটি বৃহত্তম যায়, মানে বৃত্তটি বৃহত্তম যায়, মানে ব্যাসই বৃত্তের বৃহত্তম যায়। এটা প্রমাণ করেছিলাম না কাজের অঙ্ক, যা আমি আবার করে দিই। দেখো আমি যেহেতু পিএস বৃহত্তম জ্যা প্রমাণ করতে চাচ্ছি, তাহলে এখানে জ্যা কিন্তু আরো আছে পিকিউ। তাহলে আমি যদি দেখিয়ে দিতে পারি যে পিএস গ্রেটার দেন পিকিউ, অথবা এখানে আরেকটাও ছিল কিউএস, এটাও বলতে পারি পিএস গ্রেটার দেন কিউএস, তাতেও কিন্তু হবে। তাহলে আমি পিএস কে পিকিউ থেকে বড় দেখাবো। বিশেষ নির্বাচন তোমরা লিখতে পারবা, বিশেষ নির্বাচন লিখবা হলো, মনে করি সেটা লিখে দিই, এটা যোগ করে দেয়, কিউএস যোগ করে রাখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পিএস পিকিউ এবং কিউএস তিনটি জ্যা প্রমাণ করতে হবে যে পিএস বৃহত্তর জ্যা। দেখো যেহেতু আমাকে বলছে যে প্রমাণ করে যে পিএস বৃহত্তর জ্যা, পিএসই তো ছিল নাকি, হ্যাঁ পিএস জ্যাটি বৃহত্তর জ্যা, তাহলে এই জন্য আমি কিন্তু এটাকে ব্যাস বলতেছি না এখন আর। যদিও ব্যাস তো অবশ্যই একটা জ্যা, তো জ্যাই বলতেছি, কোনো অঙ্কন নাই, প্রমাণে চলে যায় সরাসরি। ও হলো কেন্দ্র, তাহলে আমরা এখানে লিখতে পারবো পিও সমান হলো কিউও সমান হলো এসও, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ও যেহেতু কেন্দ্র, তাহলে পিও ওএস এবং কিউ এগুলো সবই কি ব্যাসার্ধ হবে, আর ব্যাসার্ধগুলো কি হয় সমান হয়। তাহলে আমি ত্রিভুজ পিও কিউ এ এখানে লিখতে পারবো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হয়। আমি ইচ্ছা করলে পিও প্লাস ও কিউ গ্রেটার দেন পি কিউ লিখতে পারি। আমি লিখতে পারি পিও প্লাস কিউও ও কিউ গ্রেটার দেন পি কিউ। সাইড নোট, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা। এখন আমাকে বলতে পারবা পিও প্লাস ও কিউ কে কি ও এস লেখা যায়? দেখো ও কিউ কে ও এস লেখা যায় না, এসও তাহলে লিখে দিলাম। এখন বলো আমাকে পিও প্লাস এসও মানে কি? পিও প্লাস এসও মানে হলো পিএস, খুবই সহজ এটা। পিও প্লাস এসও মানে হলো, দেখো পিও প্লাস এসও মানে পিএস পুরোটা। অনুরূপভাবে প্রমাণ করা যায়
পিএস গ্রেটার দেন কিউএস, যেহেতু দুইটা যে আমার এখানে দেওয়া আছে, তো দুইটার সাথে আমি দেখাই দিলাম, এটা থেকেও পিএস বড়, এটা থেকেও পিএস বড়, তাহলে আমি এখন লিখতে পারবো। সুতরাং পিএস যে বৃহত্তর প্রমাণিত। এটা তুমি তোমার মতো একটু সুন্দর করে লিখো, এটুকু লিখলেই নাম্বার পাবা। এটা 2 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য জ্যামিতি থেকে এগুলো প্রশ্ন আসতে পারে, এগুলো ছোট, তুলনামূলক অন্যগুলো থেকে ছোট। আমি আশা করবো বুঝতে পারছো। এবার গ নাম্বারটা দেখো, এখানে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। দেখো এক্স এর মান নির্ণয় করতে বলছে, এখানে আমাকে ও আর এর মান বলে দিছে। দেখো ও আর এটা বলে দিছে, এটা তো লম্ব, আবার পি কিউ বলে দিছে, প্রশ্নে পি কিউ বলা আছে। দেখো এই যে পি কিউ বলা আছে কত, এক্স, তাহলে খুব সহজে এটা মান বের করা যাবে। একটু লক্ষ্য করো, এটা কিন্তু 30 ডিগ্রি। আমি একটু আলাদা করে চিত্র এঁকে তোমাকে বোঝাই। দেখো এটা কেন্দ্র, এটা লম্ব, এটা কিউ, এটা হলো 30 ডিগ্রি, এটা সমান। এটা না বললে আমরা বুঝতাম, কারণ লম্ব আঁকা হয়েছে মানে কি এটা তো সমানই হবে। এই পুরাটা যদি এক্স হয়, পি কিউ যদি এক্স হয়, তাহলে এই পাশে আছে x/2, এই পাশে আছে হলো x/2, পি কিউ পুরাটা এক্স। আর ও আর এটা হলো x/2 - 2। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি জানা, লম্ব জানা, একটা কোণ জানা, তাহলে আমি এখানে ত্রিকোণমিতি ব্যবহার করলে খুব সহজে হয়ে যাবে। দেখো এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমি যদি tan 30 ডিগ্রি লিখি, এখানে tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব হলো x/2 - 2 আর ভূমি হলো x/2। এখানে tan 30 ডিগ্রির মান আছে 1/√3, তাহলে এখানে একটা সমীকরণ চলে আসবে যেখানে শুধু x ছাড়া আর কিছুই নাই। খুব সহজে এখান থেকে x এর মান বের হবে, তাহলে আমরা এটাই অ্যাপ্লাই করব। এটাই সব থেকে সহজ উপায়, তাছাড়া এটার মান বের করা সম্ভব হবে না, অনেক জটিল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে, এটা অঙ্ক, এটা উপপাদ্য তো না, দেওয়া আছে কিউ সমান হলো এক্স সেন্টিমিটার, তাহলে সুতরাং কিউ আর সমান হলো x/2 সেন্টিমিটার, এবং এটাও দেওয়া আছে যে ও আর সমান হলো x/2 - 2 সেন্টিমিটার, এটাকে একটু সাইজ করে নেই, 2x - 4 এত সেন্টিমিটার। লসাগু করলাম আর কি, লসাগু করলে 2 2 4 হবে না, এটা যেন কাটাকাটি করতে সুবিধা হয় আর কি। এখন আমরা লিখতে পারি, ওহো আরো একটা জিনিস দেওয়া আছে, তাহলে এবং না এখানে আবার দেই, আর সর্বশেষ হলো এবং কোণ ও কিউ আর, কোণ ও কিউ আর এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ত্রিভুজ কিউ ও আর এ, কিউ ও আর এ ট্যান ও কিউ আর সমান হলো লম্ব বাই ভূমি, মানে ও আর ডিভাইডেড বাই কিউ আর। যারা ত্রিকোণমিতি করছো তারা জানো যে ট্যান নিলে লম্ব বাই ভূমি হয়, লম্ব হলো ও আর ভূমি হলো কিউ আর। তাহলে ট্যান এটার মান কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ও আর এর মান কত এখানে বসিয়ে দাও, ও আর এর মান হলো x/2, ও আর তো x/2 না, কিউ আর এর মান x/2, তাহলে ও আর এর মান হলো x - 4/2 ডিভাইডেড বাই কিউ আর হলো x/2। এদিকে লিখে জায়গা আছে পর্যাপ্ত। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান, এখানে ভাগ আছে গুণ আকারে যদি লিখি, তাহলে x - 4/2 ইন্টু 2/x, 2/x, এটা এটা কাটা। এবার আড়াআড়ি যদি গুণ করি, তাহলে √3x - 4√3, এটা গুণ করলে এটা হবে শুধু x, x এর সাথে 1 গুণ করলে x হয় না। এবার x গুলোকে এক পাশে নিয়ে আসি, 4√3 কে ডান পাশে নিয়ে যাই। এবার x এখান থেকে কমন নিলে √3 - 1, এখানে আসবে 4√3, তাহলে শুধু x সমান হচ্ছে 4√3 ডিভাইডেড বাই √3 - 1। কিন্তু আমরা হরে যেহেতু রুট রাখি না, হরকে রুট মুক্ত করে ফেলি, তাহলে আমি লব আর হরকে গুণ করব হলো √3 + 1 দিয়ে, √3 + 1 মনে আছে অধ্যায় 3 যখন করাই, √3 - 1 এর সাথে এর অনুবন্ধী রাশি গুণ করতে হয়, তাহলে √3 + 1 গুণ করতে হবে। তাহলে বা x সমান হলো, এটার সাথে এটা গুণ করলে হবে 4√3 আর √3 গুণ করলে, এই দুটা গুণ করলে 3, 3 4 12, প্লাস এটার সাথে এটা গুণ করলে আবার 4√3। এবার এটা a - b * a + b, মানে a² - b²।
1 কে স্কয়ার দিলে কি না দিলে কি, বা x সমান হলো উপরে 12 মাইনাস 4√3 আর নিচে পাচ্ছি হলো 3 বিয়োগ 1। তাহলে উপর থেকে আমি 4 যদি কমন নেই তাহলে 3 মাইনাস √3 আর নিচে হলো 2, কাটাকাটি করলে এটা 2, তাহলে 2 মাইনাস 3√3 এটা হবে আনসার। এটা হবে x এর মান। আমি আশা করব বুঝতে পারছো। দেখো তুমি ইচ্ছা করলে এটুকু যদি না বুঝতে পারো এখানে দশমিকে নিয়ে যাও, তাতেও হবে। আর চেষ্টা করবা সবসময় হরকে রুট মুক্ত করার, তাহলে সবচেয়ে ভালো হয়। উপপাদ্যের এই প্রশ্নটাও মাঝে মধ্যে আসে, একটু প্রশ্নটা আগে বুঝার চেষ্টা করো, প্রশ্ন বোঝার শেষে আমরা প্রমাণে যাব। এখানে বলছে যে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুই বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত। মানে যা বোঝাতে চেয়েছে প্রশ্নটা সেটা হলো, আমি যদি দুইটা বিন্দু নিই, একটা বিন্দু এ, একটা বিন্দু মনে করো বি। এখন এ আর বি এর সংযোজক রেখাংশ আমি নিব, মানে এ আর বি যোগ করে দিব। এবার এই রেখাংশের একই পাশে দুইটা বিন্দু নিব, যে দুইটা বিন্দুতে এ আর বি সমান কোণ উৎপন্ন করে। মনে করো আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটার নাম দিয়ে দিলাম সি, এটার নাম দিয়ে দিলাম হলো ডি। তাহলে আমি যদি এই যে এ সি আর বিডি বিসি যোগ করি, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এডি আর বিডি যোগ করলে একই কোণ উৎপন্ন হবে, একই কোণ, মানে এই কোণ দুইটা সমান, এটা প্রশ্নে বলে দিছে। এখন তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ করো যে এ বি সি এবং ডি বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়। মানে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। সমবৃত্ত মানে কি, যদি একটা বৃত্ত কতগুলো বিন্দু দিয়ে অতিক্রম করে, মনে করো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং ই বিন্দু, এরকম অসংখ্য বিন্দু আমি নিতে পারি। তাই দেখো একটা বৃত্ত এই বিন্দুগুলো দিয়ে অতিক্রম করছে, তার মানে আমি এই বিন্দুগুলোকে আমি বলতে পারবো হলো সমবৃত্ত। মানে কতগুলো বিন্দু দিয়ে একটা বৃত্ত অতিক্রম করলে সেটাকে বলা হয় সমবৃত্ত, সেই বিন্দুগুলোকে বলা হবে সমবৃত্ত। আর কতগুলো বিন্দু দিয়ে যদি একটা রেখা অতিক্রম করে তখন সেই বিন্দুগুলোকে আমরা বলি হলো সমরেখ। দেখো আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অতিক্রম করে। এখানে মজার বিষয় হলো আমি সমরেখ নয় এরকম তিনটা বিন্দু যদি নেই, যেমন দেখো এ বি সি, এখানে তিনটা বিন্দু যদি এমন থাকে, এই তিনটা বিন্দু দিয়ে কখনোই অনন্তকাল চেষ্টা করেও একটা বৃত্ত আঁকতে পারবা না। দুইটা দিয়ে আঁকতে পারবা, দুইটা দিয়ে আঁকতে পারবা, কিন্তু একই সাথে তিনটা বিন্দু দিয়ে যাবে এটা ঘটবে না। সমরেখ হলে একই সাথে তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব হয় না। কিন্তু যদি বিন্দুগুলো সমরেখ না হয় তাহলে কি এই বিন্দুগুলোতে একটা ত্রিভুজ উৎপন্ন করা যায়। খেয়াল করো, এ বি ডি দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন করা গেছে, এ বি সি এই তিনটা বিন্দু দিয়েও একটা ত্রিভুজ উৎপন্ন করা গেছে। তার মানে সমরেখ যদি না হয় তিনটা বিন্দু, তাহলে সব সময়ের জন্যই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকা যায়, আর পৃথিবীর সকল ত্রিভুজেরই পরিবৃত্ত থাকে। পরিবৃত্ত জিনিসটা কি দেখো, এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত যায় সেটাকে বলা হয় পরিবৃত্ত। এটা কিন্তু আমরা 8.5 মধ্যে আঁকবো, সম্পাদ্যের মধ্যে এটা আঁকবো। যে কোনো ত্রিভুজের, স্থূলকোণী হোক, সূক্ষ্মকোণী হোক, সমকোণী হোক, সকল ত্রিভুজেরই পরিবৃত্ত অঙ্কন করা সম্ভব। তাহলে তুমি বলো বিন্দু আছে কয়টা এখানে? 4টা। তা 4টা বিন্দুর মধ্যে যে কোনো 3টা বিন্দু দিয়ে তো সবসময় একটা বৃত্ত আঁকা যায়, এটা তো প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। মানে এই 4 বিন্দুর মধ্য দিয়ে 3টা বিন্দু দিয়ে সবসময় একটা বৃত্ত অঙ্কন করা যায়। তার মানে আমি বলতে পারি সমরেখ নয় এরকম 3টা বিন্দু সারা জীবন অনন্তকাল সবসময়ের জন্যই সমবৃত্ত। তাহলে আমাকে যদি 4টা বিন্দু সমবৃত্ত প্রমাণ করতে বলে, তাহলে আমি প্রথমে যদি ধরে নেই যে এ বি ডি, মনে করো আমি এ বি ডি দিয়ে একটা বৃত্ত আঁকতে পারবো, এটা প্রমাণের কোনো প্রয়োজন নাই, এ বি ডি। এখন আমি যদি প্রমাণ করতে পারি এই বৃত্তটা ওই সি বিন্দু দিয়েও যায়, যদি প্রমাণ করতে পারি এ বিন্দু, বি বিন্দু এবং ডি বিন্দুগামী বৃত্ত ওই সি বিন্দুগামীও, সেক্ষেত্রে কি 4টা বিন্দু সমবৃত্ত বলে দেওয়া যায় না? যদিও এটা ইচ্ছা করলে আরো সহজে প্রমাণ করা যায় যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এটা বৃত্তস্থ কোণ হয়, যেহেতু কোণ দুইটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, আর এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই এই দুইটাকে কি কোণ বলা যাবে? বৃত্তস্থ কোণ বলা যাবে। দেখো একই চাপের উপর দণ্ডায়মান, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে? যে কোণের শীর্ষবিন্দু পরিধির উপর অবস্থান করে। দেখো এটা শীর্ষবিন্দু, মানে যেখানে কোণ উৎপন্ন হয়েছে সেটা পরিধির উপরে, এখানেও কোণটা পরিধির উপর উৎপন্ন হয়েছে, তাহলে এগুলোকে বলা যায় বৃত্তস্থ কোণ। আর যেহেতু একই চাপের উপর আর একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণগুলো কি হয়? সমান হয়। আর যেহেতু কোণ দুইটা সমান তাহলে অবশ্যই আমি দুইটাকে বৃত্তস্থ কোণ বলতে পারি। বুঝো কিন্তু, যদি একই চাপের উপর দণ্ডায়মান দুটো বৃত্তস্থ কোণ হয় তাহলে কোণ দুইটা সমান হয়। আর যদি এই একই চাপের উপর, মনে করে এটা একটা চাপ হিসাবে যদি আমি বিবেচনা করি, এটার উপর দুইটা কোণ আঁকা হয়েছে, যে দুইটা কোণ সমান,
তাহলে এই দুইটা কোণকে কি আমি বৃত্তস্থ কোণ বলতে পারি না? এখন বৃত্তস্থ কোণ বললে তখন তো আমি বলতেই পারি যে তাহলে সি বিন্দু আর ডি বিন্দু পরিধির উপরে অবস্থিত। আর এ বি সি ডি তাহলে কি হয়ে গেল? বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। আর তার মানে এ বি সি ডি হলো তোমার সমবৃত্ত, যেহেতু বৃত্ত যায় এদিক দিয়ে। কিন্তু দুঃখের বিষয় এভাবে করলে 2, 3, 4, 5 লাইনে প্রমাণ হয়ে যায়। এটা অনেক টিচার আছে নাম্বার দেয় না। আমি নিজে দেখছি, কেটে দেয়। এখানে বেশিরভাগ গাইডে একটা পদ্ধতি করা থাকে, সেটা হলো একটু বড়, ওইটাই তারা ফলো করে। এখন আমি ওই বড়টাই করে দিব। আসলে তুমি যদি আরো ছোট করে করো, তুমি নাম্বার না পেলে তো তোমার লাভ নেই। আসলে তুমি এটা লিখবে কিসের জন্য? নাম্বার পাওয়ার জন্য। এখন নাম্বার পাওয়ার জন্য তোমাকে একটু বড় হলেও ওইটাই লিখতে হবে, যেন সকল টিচারই নাম্বার দেয়। একটু লক্ষ্য করো, দেখো আমি চিত্রটা এঁকে ফেলছি। এখানে দেখো এ বি দুইটা বিন্দু, এই এ বি হলো এই দুইটা বিন্দু সংযোজক রেখাংশ। এ বি এর একই পাশে দুইটা বিন্দু আছে, একটা হলো সি, একটা হলো ডি। এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ একটা এসিবি আর একটা হলো কোণ এডিবি। আমাকে প্রশ্নে বলে দিছে যে এসিবি কোণ আর এডিবি কোণ, এই দুইটা কোণ হলো এখানে সমান। আমাকে প্রমাণ করতে হবে এ বি ডি সি এই চারটা বিন্দু সমবৃত্ত, মানে এই চারটা বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি ধরে নিলাম এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং এ বি সি বিন্দু দ্বারা একটা বৃত্ত অঙ্কন করা যায়। আমি সেই বৃত্তটা অঙ্কন করে ফেললাম, যে বৃত্তটা এই এডি কে ই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এ বি ই সি এই চারটা বিন্দু কিন্তু সমবৃত্ত হয়ে গেছে, কারণ এই তিনটা বিন্দু দিয়ে আমি বৃত্ত এঁকেছি, আর এই এডি কে ই বিন্দু দিয়ে অতিক্রম করে চলে গেছে এই বৃত্তটা। তার মানে এই বিন্দু পরিধির উপর অবস্থিত। তার মানে আমি বলতে পারি এই চারটা বিন্দু সমবৃত্ত। আর আমি কি করব, যেহেতু এই চারটা বিন্দু সমবৃত্ত, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ। দেখো এই বৃত্তস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ কি হবে? সমান হবে। বোঝার চেষ্টা করো, এই কোণটা এই কোণটার সমান, প্রশ্নে বলে দিয়েছে। মানে এই কোণটা যদি এক্স হয়, এই কোণটা এক্স হবে কেন? প্রশ্নে বলে দেওয়া আছে এই জন্য। আর আমি বৃত্ত আঁকলাম, বৃত্তটা এদিকে ই বিন্দুতে ছেদ করছে, যার কারণে একই চাপের উপর দণ্ডায়মান এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, একই চাপের উপর। আর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে। তার মানে কি দাঁড়ালো? এই কোণটা আর এই কোণটা আসলে সমান হয়ে গেল। কিন্তু দেখো, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়। মানে এই কোণটা যদি তোমার 60 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। মানে এই দুইটা যোগ করলে এটার সমান হবে। তার মানে এই কোণটা সবসময় এটা থেকেও বড় হয়, এটা থেকেও বড় হয়। আলাদা আলাদা তুলনা করলে এটা থেকে ওই কোণটা বড়, এই কোণটা থেকে ওই কোণটা বড়। তা ওই হিসাবে আমি বলতে পারি বহিস্থ কোণ সবসময় বিপরীত অন্তস্থ কোণ থেকে বড় হয়। মানে এই সাথের যেটা আছে এটা না, এটা বাদে বাকি যে দুইটা থাকবে সেই দুইটার প্রত্যেকটা থেকে বড় হবে। কিন্তু এখানে তো এক্স কোণ আর এক্স কোণ সমান হয়ে গেল। তার মানে সমস্যাটা কি? দেখো এক্স কোণ তো আমরা গাণিতিকভাবে সমান দেখাইছি, আন্দাজে না। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান হবে যদি কেবলমাত্র ডি বিন্দু আর ই বিন্দু একই বিন্দু হয়, অন্যথায় কখনোই সমান হবে না। কারণ সমান হলে তখন আবার এই যে এই উপপাদ্যটা মিথ্যা হয়ে যাবে। কারণ ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ থেকে কি হয়? সবসময় বড় হয়। তাহলে তো এটা বড় হওয়ার কথা এটা থেকে, কিন্তু তো বড় তো হচ্ছে না, এটা তো সমান হয়ে গেছে। তার মানে সমান হয়ে গেছে এর কারণ ডি বিন্দু আসলে এই বিন্দুর বাহিরের কোনো বিন্দু না, এটা মানে বৃত্তের উপরেরই একটা বিন্দু। মানে ডি বিন্দু আর এই বিন্দু আসলে একই বিন্দু। আর এই বিন্দুকে আমরা পরিধির উপরে ধরে নিয়েছিলাম, ছেদ করে গেছে এটা ধরছিলাম। তার মানে ডি বিন্দু আসলে এই বিন্দুর উপর। তার মানে কি দাঁড়ালো? চারটা বিন্দু আসলে সমবৃত্ত হয়ে গেছে। অনেকে আছে এটা দুইটা চিত্র দিয়ে করে, আবার ডিটা বাহিরে না দিয়ে ভিতরে দেয়। এত দরকার নেই, দুইটা চিত্র একটা দিয়েই হোক। আর তুমি যদি চাও দুইটা দিয়ে করতে, এইভাবে আঁকবা। এরকম চিত্র একটা মনে করো, এখানে সি বিন্দু নিয়েছি, এটা এ এটা বি, তাই না? এটা হলো সি। তাহলে এই একটা, আর একটা দিবা তুমি এইখানে, ডিটা দিবা ভিতরের দিকে ইচ্ছা করে। পরে এডি কে বর্ধিত করবা, ছেদ করছে কোথায়? এই বিন্দুতে। পরবর্তীতে বি আর ই যোগ করবা, তাহলে এই যে এটার মতো হয়ে যাবে। দেখো এখানে ডি বিন্দুতে বাহিরে আর এখানে ডি বিন্দুতে ভিতরে। বলবা প্রশ্নে দেওয়া আছে এই কোণ আর এই কোণের যোগফল 100, মানে এই দুইটা কোণ সমান প্রশ্নে বলা আছে। আর আমরা বলতে পারবো এই দুইটা কোণ সমান, একই কারণে একই সিস্টেম, প্রমাণের সিস্টেম একই। তুমি চাইলে দুইটা চিত্র দাও, আমি দিব না।
তো এটাই শুধু শুধু বড় করে করতেছি, এর থেকে সহজভাবে করা যায়। এখন তাহলে প্রমাণের জন্য আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখি। দেখো, বিশেষ নির্বাচন হলো এখানে যা আছে তাই লিখতে হয়, তো শুধু নামগুলো উল্লেখ করতে হয়। এখানে বলছে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ, আমি দুটি বিন্দু জানি, এ আর বি বিন্দু। তাহলে আমরা এখানে লিখতে পারি, মনে করি এ ও বি বিন্দুর সংযোজক রেখাংশ, এ আর বি বিন্দুর সংযোজক রেখাংশ এ বি এর একই পাশে, রেখাংশ এ বি এর একই পাশে দুটি বিন্দু সি ও ডি। দেখো, এ বি এর একই পাশে দুইটা বিন্দু, একটা সি একটা ডি। এখন কোণ এ সি বি আর কোণ এ ডি বি হলো সমান। এখানে কোণ এ সি বি ও কোণ এ ডি বি পরস্পর সমান। দেখো, আমি ইচ্ছা করলে গাণিতিকভাবে সমান দেখাইতে পারতাম যে এই কোণ সমান এই কোণ। যেহেতু আমি এই পাশে আর লেখার জায়গা নেই, এখানে ইজিক্যাল টু দিয়ে সমান দেওয়ার সুযোগ থাকলে দিয়ে দিতাম, কিন্তু নাই, নিচের লাইনে লিখছি তাই বাংলায় লিখে দিলাম। মানে মূল জিনিস তুমি বোঝাতে পারলেই হয়েছে, একেবারে হুবহু ভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এখন দেখো অঙ্কন, কারণ কি করতে হবে বিশেষ নির্বাচনের মধ্যে, প্রশ্নে যা যা বলা ছিল সেটা লেখা শেষ, প্রশ্ন অনুসারে যা যা বলার ছিল সব আমরা লিখে ফেলছি। এখন আমরা অতিরিক্ত যা করছি সেটা করবো। আমরা অতিরিক্ত কি করছি, এ বি সি সমরেখ নয় বিবেচনা করে একটা বৃত্ত আঁকছি, বৃত্তটা এডিকে এই বিন্দুতে ছেদ করছে, এই কথাটা আমরা বলে দিব। আর বি কমা ই যোগ করছে, এটাই লিখব। এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ নয়, এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, তাই বিন্দু তিনটি দ্বারা কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যাবে। বৃত্তটি এডিকে এই বিন্দুতে ছেদ করে, বৃত্তটি এডিকে এই বিন্দুতে ছেদ করে। এবার বি কমা ই যোগ করি, বি। অঙ্কন শেষ, এবার প্রমাণ। এই প্রমাণ, এটা খুবই বিরক্তিকর প্রমাণ আমার কাছে মনে হয়, মানে তো বড় করে করা লাগে ছোটটাকে, এটা ভালো লাগে না। এখন দেখো, যেহেতু এ বি সি, এ বি ই সি বিন্দু চারটি কিন্তু সমবৃত্ত, মানে এই তিনটা দিয়ে বৃত্ত আঁকছি আর এটা দিয়ে গেছে, বৃত্তটা এই বিন্দু দিয়ে গেছে, তার মানে কি দাঁড়ালো, বিন্দু চারটি সমবৃত্ত না। তাহলে এখানে আমরা লিখতে পারি বি চাপের উপর, দেখো এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যথাক্রমে দুইটা বৃত্তস্থ কোণ, একটা হলো এসিবি আর একটা হলো এইএবি। কোণ এসিবি ও কোণ এইবি। সুতরাং কোণ এসিবি সমান হলো কোণ এইবি সমান হলো কোণ এইবি। এর কারণ কি, বৃত্তের একক চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। এটা সেগমেন্ট দিয়ে দিও। আবার প্রশ্নে দেওয়া আছে, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এসিবি আর এডিবি সমান। আবার কোণ এসিবি সমান হলো কোণ এডিবি, এটা কি প্রদত্ত, প্রদত্ত মানে দেওয়া আছে। এখন তুমি বলো এসিবি এডিবি এইবি এর সমান, আবার এসিবি কার সমান, এডিবি এর সমান। তাহলে আমি লিখতে পারি যে এই এইবি যদি এখানে বসিয়ে দিই, আচ্ছা বলো এডিবি কে ইডিবি লিখলে কোনো সমস্যা আছে, একই তো কোণ। আমরা জানি বাহুর দৈর্ঘ্য কমাইলে বাড়াইলে কোণের মান কমে বাড়ে না, হাটা বড় হওয়া লাগে। এই কোণ এরকম যদি এর মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে দেই তাহলেই হবে, কিন্তু বাহুর দৈর্ঘ্য আমি যতই বৃদ্ধি করি বা কমাই কোণের মান সেমই থাকবে, কোণ যতটুকু আছে ততটুকুই থাকবে। তাহলে ওই হিসাবে দেখো এডিবি আর ইডিবি আসলে একটাই কোণ, একই কোণ, তা আমরা এটাই লিখলাম। এখন তুমি বলো তো এটা তো অসম্ভব, এইবি একটা বহিস্থ কোণ, ইডিবি হলো বিপরীত অন্তস্থ কোণ, এইবি বহিস্থ কোণ, ইডিবি হলো এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ, এটা তো অসম্ভব। তাহলে আমরা এখানে লিখবো ত্রিভুজ বিইডি এর বিইডি এর বহিস্থ কোণ এইবি এইবি এবং বিপরীত অন্তস্থ কোণ ইডিবি ইডিবি। সুতরাং কোণ এইবি গ্রেটার দেন কোণ
ইডিবি। তাহলে আমরা এখানে লিখতে পারি যা অসম্ভব, অসম্ভব। তাহলে সুতরাং ডি বিন্দু এবং ই বিন্দু একই বিন্দু। সুতরাং ডি বিন্দু এবং ই বিন্দু একই বিন্দু। সুতরাং এ বি সি ও ডি বিন্দু চারটি সমবৃত্ত। এখানে আরো বাংলা লেখা যায়, তো তুমি এইটুকু লিখলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। আমরা যথেষ্ট লিখছি, এর চেয়ে বেশি লিখলে আরো বড়ই হবে, তাছাড়া আর কিছুই না। আমি আশা করবো বুঝতে পারছো। বলছে প্রমাণ করো যে বৃত্তের সমান জায়ের মধ্যবিন্দুগুলো কি সমবৃত্ত। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো। মানে একটা বৃত্তে তো অসংখ্য জায় আঁকা সম্ভব। তা বলছে যে ওই জায়গুলো যদি সমান হয় তাহলে তাদের মধ্যবিন্দুগুলো কি হবে, সমবৃত্ত হবে। মানে বিষয়টা এমন, মনে করো একটা বৃত্ত আমি এখানে নিলাম, এখানে আমি কতগুলো জায় নিব, একটা নিলাম, এদিকে একটা নিলাম, এদিকে একটা নিলাম, এরকম অনেকগুলো অসংখ্য নিতে পারবো, এদিক দিয়েও নিতে পারবো, এইভাবে নিতে পারবো। কারণ শুধু জায়ের দৈর্ঘ্যগুলো সমান হলেই চলবে। আমাকে প্রমাণ করতে বলতেছে যে এই জায়গুলো যে তুমি নিছো, এই জায়গুলোর মধ্যবিন্দু সমবৃত্ত হবে। এর মানে কি? এর মানে হলো আমি এমন একটা বৃত্ত অঙ্কন করতে পারবো যে বৃত্তটাই মধ্যবিন্দুগুলো দিয়ে অতিক্রম করে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। সমবৃত্ত মানে কি? আমি কিন্তু এর আগেরটাই বুঝাইছি যে যদি কোনো বৃত্তের উপরে কতগুলো বিন্দু অবস্থিত হয় তাহলে ওই বিন্দুগুলোকে আমরা বলি সমবৃত্ত। অথবা উল্টা করে বললে কতগুলো বিন্দু দিয়ে যদি একটা বৃত্ত অতিক্রম করে চলে যায় তাহলে ওই বিন্দুগুলোকে আমরা বলি সমবৃত্ত। তাহলে আমি সমবৃত্ত প্রমাণ করার জন্য আমার কিছুই করা লাগবে না, আমি শুধু যদি প্রমাণ করে দিতে পারি একটা বৃত্ত আঁকলে এই বিন্দুগুলো দিয়ে অতিক্রম করে, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। এটা খুবই সহজ প্রমাণ। দেখো আমি এখনই বলে দিই, এখনই বুঝে যাবা, পরে বাকিটা লিখলে বাকিটা বুঝতে পারবা। দেখো এগুলো কি সমান, যেগুলো সমান। আর আমরা একটা উপপাদ্য অলরেডি শিখে ফেলছি, সেটা হলো বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আমরা অলরেডি এটা প্রমাণ করে ফেলছি যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তার মানে এইটা যদি কেন্দ্র হয়, এটার দূরত্ব এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব সবগুলো কি হবে, সমান হবে। আচ্ছা তুমিই বলো, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সবই যদি সমান হয় তাহলে আমি এটাকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত আঁকি, বৃত্তটা কি এই বিন্দুগুলো দিয়ে অতিক্রম করবে না? তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে এই বিন্দু চারটি সমবৃত্ত, বা এরকম যতগুলো বিন্দু নিব সবাই সমবৃত্ত হবে, যতগুলো জ্যা নিব সবার মধ্যবিন্দু সমবৃত্ত হবে। তো এটা আমি এখন লিখবো, একটু সুন্দর করে লিখবো। দেখো আমি দুইটা বৃত্ত আঁকবো, একবারে দুইটা এঁকে দেবো। দেখো তুমি আগে একটা কেন্দ্র করে দুইটা বৃত্ত এঁকে নিবা, বৃত্ত আঁকার পর এখানে কয়েকটা তুমি জ্যা নিতে থাকবা। এদিকে একটা নিলাম, তিনটা নাও, তিনটা নিলেই হবে, তিনটার বেশি নেওয়ার দরকার নেই। একটা, এদিকে একটা নেই, তিনটা নিলেই হবে, যথেষ্ট নিয়েছে। তুমি বড় জোর চারটা নিও, চারটার বেশি দরকার নেই, তিনটা নিলে চলে, বেশি নিতে চাইলে চারটা নিও। এটা মনে করো ও কেন্দ্র, এবি একটা জ্যা, সিডি একটা জ্যা, আর ইএফ হলো আর একটা জ্যা। এখন এবি এর মধ্যবিন্দু মনে করো পি, আর সিডি এর মধ্যবিন্দু ধরে নিলাম হলো কিউ, আর ইএফ এর মধ্যবিন্দু মনে করো আর। এখন আমি দেখাতে চাই পি কিউ আর বিন্দু চারটি সমবৃত্ত। যদিও আমি অলরেডি বৃত্ত এঁকে রেখে দিছি, আসলেই সমবৃত্ত হবে, কিন্তু এটা যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে তারপরে বলতে হবে, তার আগে না। এখন আমি কেন্দ্রের সাথে মধ্যবিন্দুগুলো যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব, আবার এটার সাথে এটাও যোগ করে দেব। তাহলে কেন্দ্র আর মধ্যবিন্দুগুলো আমি যোগ করে দিলাম। এখন তাহলে আমি বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন আগের মতোই, প্রশ্নে যা আছে সেটাই লিখবো, শুধু চিত্র নির্ভর। আগে চিত্র নির্ভর ছিল না এখানে প্রশ্নটা, আমি চিত্র নির্ভর করেছি। বলছে বৃত্তের সমান যায়, আমি বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের তিনটি সমান জ্যা, এ বি সি ডি এবং ইএফ জ্যা তিনটি সমান, এভাবে বলবো আর কি। বলছে এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, আমি বলবো যে এদের মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর। প্রমাণ করতে হবে যে পি কিউ আর সমবৃত্ত, মানে ওখানে নাম ছাড়া বলছে আর আমি এখানে নাম সহ বলবো। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সিডি ও ইএফ তিনটি সমান জ্যা
জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে, দেখো এ বি এর মধ্যবিন্দু পি, সি ডি এর মধ্যবিন্দু কিউ, ই এফ এর মধ্যবিন্দু আর, তাহলে মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর। এবার প্রমাণ করতে হবে যে পি কিউ আর সমবৃত্ত, পি কিউ আর সমবৃত্ত, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লিখবো যে প্রমাণ করতে হবে যে পি কমা কিউ কমা আর বিন্দু তিনটি সমবৃত্ত। দেখো অঙ্কন করছি কি, অঙ্কন হলো, দেখো জ্যায়ের কথা বলা ছিল, এই বৃত্তের কথা বলা ছিল, সমবৃত্ত প্রমাণ করতে হবে, এটাও বৃত্তের কথা বলা আছে, মধ্যবিন্দুর কথা বলা আছে, কিন্তু এই মধ্যবিন্দুগুলো যে যোগ করতে হবে এটা কিন্তু এখানে বলা নাই, কেন্দ্রের সাথে মধ্যবিন্দু যোগ করতে হবে এটা বলা নাই। তাহলে এটা আমি অবশ্যই অঙ্কনের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু বারবার বলতেছি অঙ্কন মানেই হলো প্রশ্নে বলা থাকবে না এরকম কিছু যদি আমি করি সেটা অঙ্কনে দিতে হয়। তাহলে আমরা কি করছি, ও কমা পি আর ও কমা কিউ, আর একটা কাজ করছে হলো ও কমা আর যোগ করছে, ও কমা আর যোগ করি। এবার তাহলে প্রমাণটা যথেষ্ট সহজ, শুধু একটু যুক্তি তর্ক দিয়ে লিখতে হবে আর কিচ্ছু না। দেখো এ বি সি ডি ই এফ যে তিনটি পরস্পর সমান না, আর পি কিউ আর এগুলো হচ্ছে মধ্যবিন্দু। আমরা কিন্তু একটা উপপাদ্য শিখেছিলাম, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা ওই জ্যায়ের উপর লম্ব হয়। তার মানে এটা নিশ্চিত এগুলো লম্ব সব, আর লম্ব মানেই এগুলো দূরত্ব হবে, মানে এটা থেকে এটা এই জ্যায়ের দূরত্ব, এটা থেকে এই জ্যায়ের দূরত্ব, এই জ্যায়ের দূরত্ব এগুলো। আর দূরত্ব যেহেতু এটা ব্যাসার্ধের মতো কাজ করবে বৃত্ত আঁকলে, তাহলে আমি এখানে লিখে দিই এ বি সমান সিডি সমান ইএফ এবং পি কমা কিউ কমা আর বিন্দু তিনটি যথাক্রমে জ্যা তিনটির মধ্যবিন্দু। দেখো আবার বলি, কোনো জ্যায়ের মধ্যবিন্দু আমি যদি কেন্দ্রের সাথে যোগ করি তাহলে এটা দূরত্ব নির্দেশ করে, আর আমরা জানি কতগুলো জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হয়, তার মানে আমরা ওপি সমান ও কিউ সমান ও আর লিখতে পারবো। সুতরাং ওপি লম্ব এবি আর ও কিউ লম্ব সিডি, ও কিউ লম্ব সিডি আর ও আর লম্ব ইএফ, ও আর লম্ব ইএফ। কারণ কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলেও সেটা ওই জ্যায়ের উপর লম্ব হয়। এটা হলো এই উপপাদ্যের কারণে আমি এগুলোকে লম্ব বলতে পারছি। দেখো এই এগুলো কি সব সমান, আবার পি কিউ আর বিন্দু তিনটি যথাক্রমে জ্যা তিনটির মধ্যবিন্দু। দেখো এই জ্যায়ের মধ্যবিন্দু পি, এটার মধ্যবিন্দু কিউ, এটার মধ্যবিন্দু আর, তাহলে অবশ্যই আমি বলতে পারি যে এই ও পি এ বি এর উপর লম্ব, ও কিউ সি ডি এর উপর লম্ব, আর ও আর এফ এর উপর লম্ব। আর যদি এগুলো লম্বই হয় তাহলে এখন আমি বলতে পারবো সুতরাং ওপি সমান হলো ও কিউ সমান হলো ও আর। কারণ কি বলো, এই যে জ্যা তিনটা সমান, আর আমরা জানি সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা দেখো তুমি চাইলে এটা নাও লিখতে পারো, এটা এটা যে তিনটা যে সমান এটা তুমি না লিখলেও এখানে সরাসরি এই সাইড নোটটা দিয়ে দিলেই হবে, কারণ প্রশ্নে তো বলাই আছে, এটা আমি এখানে উল্লেখ না করলেও চলতো, তারপর উল্লেখ করছি এমনি উপপাদ্যটা ছোট। তাহলে বলো আমাকে ওপি ও কিউ আর ও আর যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারি সুতরাং ও কে কেন্দ্র করে ওপি অথবা ও কিউ অথবা ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন বৃত্ত আঁকলে বৃত্তটি পি কিউ ও আর বিন্দু দিয়ে যাবে, আর বিন্দু, সুতরাং পি কিউ আর বিন্দু ত্রয় সমবৃত্ত। তুমি এখানে আর একটু সুন্দর করে লিখে দিবা, সেটা হলো তুমি বলে দিবা যে এই লাইনটা লিখে দিবা যে বৃত্তের সকল সমান যায়, সুতরাং বৃত্তের সকল সমান জায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত প্রমাণিত। কারণ এই প্রশ্নটা আবার শেষে লিখে এটা প্রমাণিত লিখে দিতে হয়, না হলে নাম্বার কেটে নেয় অনেক সময়। 11 নম্বর প্রশ্নটা বলছে যে দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান্তরাল জ্যা আঁকলে তারা সমান হয়। মানে বিষয়টা দেখো, আমি একবারে চিত্রটা আঁকি, এখানে একবার বুঝিয়ে নেই।
ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটা আঁকতে বলছে, তো তাহলে আমি ব্যাস নিয়ে নিই, এটা মনে করো ব্যাস। এখন এই ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটা বিপরীত দিকে দুটি সমান্তরাল যে আঁকবো, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে আর একটা, এটা কপি করে নিই, তাহলে সমান্তরাল থাকবে। এটা হলো ব্যাস। প্রশ্ন যা বলছে আর কি, ব্যাস বৃত্ত নিতে হবে, যেহেতু ব্যাস বলছে। এই ব্যাসের দুই প্রান্ত থেকে এই পাশে একটা, এই পাশে একটা, এই দুইটা যায় পরস্পর সমান্তরাল, দেখো সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। আমাকে প্রমাণ করতে হবে যে এই এই যে দুইটা সমান, মানে আমি যদি ব্যাসকে এ বি ধরি আর এসি আর বিডি মনে করো দুইটা সমান্তরাল যা ছিল, এই দুইটা হলো সমান্তরাল। এখন আমাকে প্রমাণ করতে হবে এসি আর বিডির দৈর্ঘ্য সমান। আচ্ছা বলো, আমি কিন্তু বলেছিলাম যে তুমি যদি কখনো এরকম দুইটা বাহুকে সমান বলতে চাও, তাহলে তুমি চেষ্টা করবা সবসময়, সর্বপ্রথম যে চেষ্টা তোমার থাকবে, এই এসি আর বিডি কে তো আমি সমান বলবো, তাহলে এসি আর বিডি আছে এরকম দুইটা ত্রিভুজ আমি সর্বসময় দেখাবো। এসি আর বিডি এই দুইটা বাহু রয়েছে এরকম দুটি ত্রিভুজ তুমি সর্বসময় দেখাবা। এখানে এরকম দুইটা ত্রিভুজ নেই, উৎপন্ন হয়নি। এখন তুমি দেখো, আমি ইচ্ছা করলে কিন্তু এটা আর এটা যোগ করে, এটা আর এটা যোগ করে দুইটা ত্রিভুজ এখানে উৎপন্ন করাতে পারবো। এখন দেখতে হবে এই দুইটা ত্রিভুজকে আদৌ আমি সর্বসময় দেখাতে পারবো কিনা, সর্বসময় দেখানো সম্ভব হবে কিনা তোমাকে সেটাও দেখতে হবে। দেখো, আমি এই বাহু আর এই বাহুকে সমান বলতে পারবো, এটা সমান বলতে পারবো, কারণ এগুলো সবই ব্যাসার্ধ। আর একটা জিনিসকে আমি সমান বলতে পারবো যে এটা যেহেতু সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই দুইটা কোণ হবে হলো একান্তর কোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের দেখো, দুই জোড়া বাহু সমান দেখিয়েছি আর একটা কোণ সমান দেখিয়েছি, কিন্তু সমস্যাটা হলো আমি যে কোণটা সমান দেখাইলাম এই কোণটা কিন্তু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত না। কারণ আমরা জানি বাহু কোণ বাহু উপপাদ্য যেটা, এখানে কোণটা অবশ্যই বাহু দুইটার অন্তর্ভুক্ত হতে হয়। আমি যে দুইটা বাহুকে সমান দেখাবো তার অন্তর্ভুক্ত কোণ হতে হবে, মানে এই দুইটা বাহু দ্বারা উৎপন্ন কোণ সমান দেখাতে হবে, অন্যথায় হবে না। তাহলে হচ্ছে না, আমি এটা ত্রিভুজেকে আসলে সর্বসময় দেখাতে পারবো না। তাহলে অন্য রাস্তা এবার খুঁজো। এখানে এটা কি দিয়েছিলাম, এটা ডি দিয়েছিলাম, এটা সি, তাই না? এখন আমি যদি এটা থেকে এটার উপর লম্ব টানি সেক্ষেত্রে কি হয় দেখো তো। এখানে যদি লম্ব টানি, লম্ব আঁকতেছি কিন্তু, অথবা তুমি মধ্যবিন্দুও যোগ করতে পারবে, এটা তোমার ইচ্ছা। তুমি মধ্যবিন্দু যোগ করো, এই বিডি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, তাতে হবে। কিন্তু আমি লম্ব আঁকতেছি, একই সাথে দুইটা বলতে পারবে না। তুমি বলবে, এটা বলতে পারবে না স্যার আমি লম্ব আঁকি মধ্যবিন্দু যোগ করি একই সাথে, এটা বলবে না। আমি এখানে লম্ব আঁকছি, কিন্তু লম্ব আঁকলে যে এটা মধ্যবিন্দুতে চলে যায় এটা আমরা আরেকটা উপপাদ্যের সাহায্যে প্রমাণ করব। দেখো, তাহলে কেন্দ্র থেকে এ বি এর উপর, মানে বিডি এর উপর একটা লম্ব আঁকলাম, এবার কেন্দ্র থেকে এসি এর উপর আর একটা লম্ব এঁকে দিব, এটা হলো ও ই। এখন দেখো দুইটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ থাকেই, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই দুইটা কোণ একান্তর কোণ। আর এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমি বলতে পারি এই যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম, কারণ এর দুইটা কোণ আর একটা বাহু সমান। আর আমি এটাও বলেছিলাম যে দুইটা কোণ একটা বাহু সমান দেখালে আমি কখনোই ওই বাহুটাকে তোমার সংলগ্ন বাহু নেওয়া লাগবে না। সংলগ্ন বাহু কাকে বলে, মনে করো একটা কোণ, একটা কোণ, একটা কোণ, তাহলে এই দুইটা কোণ দ্বারা যে বাহুটা আছে না, এই দুইটা কোণের মধ্যে কমন বাহুটাকে বলা হয় সংলগ্ন বাহু। তা বইয়ের মধ্যে বলা আছে এটা আর এটা সমান এবং এর সংলগ্ন বাহুটা সমান হলে সর্বসম হবে, কিন্তু এটা বলা লাগে না, কারণ আমি আগের বারই বলছি, তারপর আরেকবার বলে দেই। দেখো, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি অন্য একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, মনে করো এই কোণটা এই কোণটার সমান, এই কোণটা এই কোণটার সমান, তাহলে অবশিষ্ট কোণটা এমনি এমনি সমান হয়ে যায়, কারণ একটা ত্রিভুজের তিন কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তো এই দুইটা কোণের মান যদি সমান সমানই হয়, তাহলে এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল তো সমানই হবে, কারণ এটা এটার সমান, এটা এটার সমান, তাহলে এই দুইটা যোগ করলে যা পাবো এই দুটো যোগ করলে একই পাবো। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, 180 থেকে এই দুইটার যোগফল বাদ দিলে এটা পাওয়া যায়, আবার 180 থেকে এই দুইটার যোগফল বাদ দিলে এটা পাওয়া যায়, তার মানে এমনি এমনি এটা সমান হয়ে যাবে। আর যদি আমি এই কোণ সমান আর এই বাহু আর এই বাহু সমান দেখাই, তার মানে অটোমেটিকলি এই কোণটাও সমান হওয়ার কারণে এই দুইটা কোণ তো এমনি সমান হয়ে যায়, তাহলে এই বাহুটা এই বাহুটার সমান হয় না। তার মানে তুমি মনে রাখবা ত্রিভুজের যে কোনো দুই কোণ আর এক বাহু সমান হলেই সর্বসম হয়, সেটা সংলগ্ন বা অন্তর্ভুক্ত এগুলো কোনো শর্ত দরকার নেই। শর্ত একটার মধ্যে, সেটা হলো বাহু কোণ বাহু উপপাদ্যের মধ্যে, ওখানে কোনটা অন্তর্ভুক্ত হওয়া লাগে।
তাহলে দেখো আমি দুটা সর্বসম দেখানোর জন্য এই কোণটাকে সমান বলার জন্য আমি আগে থেকে কিছু কথা বলে নিব। এখানে বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন তাহলে এখানে এটা দেখে দেখে লিখবো ব্যাসের দুই প্রান্ত থেকে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাসের দুই প্রান্ত হতে এসি আর বিডি দুটি সমান্তরাল, যা প্রমাণ করতে হবে যে এসি আর বিডি সমান। এই কথাই লিখে দিব যে মনে করি তাহলে এবি ব্যাস এবং এবং এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হবে যে এই যে দুইটা সমান, মানে এসি আর বিডি সমান। এসি সমান হলো বিডি। এখন অঙ্কন কি করছি? অঙ্কন করছি হলো এই দুইটা জায়ের উপর লম্ব আঁকছি, সেটা বলে দেব। অঙ্কন OF লম্ব বিডি এবং ওই লম্ব এসি আঁকি। মানে দুইটা লম্ব আঁকছি, তাহলে আমার অঙ্কন শেষ। এখন সর্বসম দেখানোর জন্য যা তথ্য প্রয়োজন, লম্ব মানে সমকোণ এমনি বলতে পারবো, এই দুইটা কোণ একান্তর কোণ এটা বলতে পারবো, কিন্তু আমাকে আগে একটু বলে নিতে হবে আর কি। তাহলে প্রমাণের মধ্যে প্রথমে আমি ওইটা লিখে আমি তথ্যগুলো হাতে নিয়ে আসি। সেটা হলো এসি সমান্তরাল বিডি এবং এবি এদের ছেদক। দেখো এই দুটা সমান্তরাল আর এবি ছেদক, তাহলে এই দুটা একান্তর কোণ, কারণ এবি এদের ছেদক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ বিএসি সমান কোণ এবিডি, কারণ একান্তর কোণ। এখন আমাকে বলতে পারবা বিএসি কে, দেখো তো বিএসি কে আমি ও এ ই লিখলে সমস্যা আছে? নাই, ও এ ই এটা লিখতে পারবো। মনে রাখবা একটা কোণ যদি এমন হয়, এটা এবিসি, এখানে যদি ডি থাকে, এখানে যদি ই থাকে, তাহলে এ বি সি কে আমি ইচ্ছা করলে এ বি ডি বলতে পারি, মন চাইলে ই বি সি বলতে পারি, মন চাইলে ই বি ডি বলতে পারি। তার মানে এই কোণের মান চেঞ্জ ততক্ষণ হবে না যতক্ষণ না এর মুখটা এভাবে বড় হবে, হাটা বড় হবে। এই বাহুর দৈর্ঘ্য ছোট বড় করে লাভ নাই, কোণ ছোট বড় হবে না, কোণ একই থাকে। তা আমি এখানে বি এ সি কে ও এ ই বলতেই পারি, ঠিক একইভাবে এ বি ডি কে ও বি এফ বলতে পারি। তাহলে কোণ ও বি এফ, কোণ একই কোণ। এই কোণটা সমান বলার সাথে সাথে আমি দুটাকে সর্বসম প্রমাণের সব তথ্য আমি হাতে পেয়ে গেছি। তাহলে এই দুটাকে সর্বসম প্রমাণের জন্য আগে তুলনা করি। তাহলে ত্রিভুজ, কোনটার নাম আগে লিখবো, যাও পরটা, এ ও ই, ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ বি ও এফ এ। এই যে কোনটা আছে না, কোনটা বলে দেই, যেটা মাত্র দেখালাম, ও এ ই সমান কোণ ও বি এফ। আবার কোণ সমকোণ পেয়েছি না, কোনটা, ও ই এ বা এ ই ও, এ ই ও কোণ সমান কোণ বিএফ ও কোণ, বিএফ ও কোণ, কারণ এটা কি উভয় সমকোণ, উভয় সমকোণ। এবং সর্বশেষ যেটা বাহু ও এ সমান ওবি, ও এ সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে এখন দেখো আমি বলতে পারি, যেহেতু এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ, দুইটা কোণ আর একটা বাহু সমান দেখিয়েছি, তাহলে আমি বলতে পারবো এখন যে সুতরাং যে দুটি ত্রিভুজের মধ্যে আমি তুলনা করতেছিলাম, এ ও ই আর বি ও এফ, যে দুটা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করতেছি, এই দুটা ত্রিভুজ আসলে সর্বসম, কারণ কোণ বাহু কোণ উপপাদ্য। এই জন্য এখন কি আমি বলতে পারবো, দেখো আমার যেটা প্রয়োজন, আমার কিন্তু এখানে দরকার ছিল এসি আর বিডি সমান বলা, কিন্তু আমি সরাসরি এসি আর বিডি সমান বলতে পারতেছিলাম না, যার কারণে আমি লম্ব এঁকে দুইটাকে সর্বসম দেখাচ্ছি, অর্ধেক অর্ধেক সমান বলবো, তারপর পুরাটাকে সমান বলবো। তাহলে এখন আমি বলতে পারি যে সুতরাং এই সমান হলো বিএফ, এই দুটাকে আমি এখন সমান বলতে পারি। কারণ দেখো
এই দুটা ত্রিভুজ সর্বসম দেখাইলে তো আমি এটা আর এটাকে সমান বলতেই পারি। এটা কেন বলতে হয় সেটা কিন্তু সর্বসম যখন প্রথম শিখাই তখন কিন্তু আমি বিস্তারিত শিখিয়েছি, এখন আর এটা বলবো না। এমনিতেই সময় চলে যায় বেশি একটা উপপাদ্য করাতে। দেখো এইকে আমি হাফ অফ এসি লিখতে পারি, এসি, আর বিএফ কে লিখতে পারি হাফ অফ বিডি, কারণ কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা এটা বড় করলাম একবার। তাহলে দেখো উভয় পাশ থেকে হাফ আমি যদি তুলে দেই তাহলে এসি সমান কি পাবো, বিডি, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এসি আর বিডি। তাহলে এখানে আমরা লিখে দিই প্রুভড, প্রমাণিত। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। না বুঝলে আরেকবার দেখো, এটা পুরাটা একবার তোলা হয়ে গেলে পরে আরেকবার দেখো, দেখবো যে অনেক সহজেই বুঝতে পারবে। আর সবগুলো উপপাদ্যের প্রমাণের ধরন তো একই। 8.1 সর্বশেষ উপপাদ্য যেটা আছে সেটা হলো, বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুইটি রস্যকার সব নেই হয়ে যায়, দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। মানে বোঝার চেষ্টা করো, বলছে কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, মানে তুমি যদি এভাবে নাও, এখানে একটা জ্যা নাও, এখানে একটা জ্যা নাও, তা কখনো একটা আর একটাকে সমদ্বিখণ্ডিত করতেছে না। তুমি ইচ্ছা করলে এভাবে নিতে পারো, এখানে আরেকটা জ্যা নিতে পারো যে এটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে, দেখো এটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে, এই পাশে যতটুকু এই পাশে ততটুকু আছে, কিন্তু এটা আবার এটাকে সমদ্বিখণ্ডিত করে নাই। তার মানে এই যে শর্তটা এখানে দিয়ে দিছে, এই শর্তটা শুধুমাত্র এই ব্যাস যদি নেই, জ্যা হিসাবে ব্যাসকে নেই, তাহলে এই শর্ত পালন করবে। দেখো এই জ্যাটা, আমি ব্যাস বলতেছি না, যেহেতু জ্যা বলছে আমরা জ্যাই বলতেছি, কারণ আমরা জানি ব্যাসও একটা জ্যা, বৃহত্তর জ্যা বলা হয় ব্যাসকে। তাহলে আমরা বলতে পারি এটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে, আবার এটা এটাকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এটাকেই বলা হয় আর কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা। তো এখানে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, আমাকে দেখাতে হবে যে ছেদবিন্দুটা না, এই ছেদবিন্দুটা হলো এই বৃত্তের কেন্দ্র। এটা খুবই ভোগীযোগী মার্কা উপপাদ্য, এটা এমনি 2 লাইন বাংলা বলে দিলেই প্রমাণ হয়ে যায়। এটা গাণিতিকভাবে এরকম কোনো প্রমাণ তোমার বেশি করা লাগবে না, খুবই সহজ, একবার বললেই তোমরা পারবে আশা করা যায়। দেখো তাহলে বৃত্ত এখানেই দুটি সমান যায় কি, একটা এই যে দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, এটা হলো এ বি জে আর এটা হলো সিডি জে। এই জ্যা দুইটা পরস্পরকে এই মনে করো ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে। আমি প্রমাণ করতে চাই ও হলো এই বৃত্তের কেন্দ্র। এখন এটা প্রমাণ করার জন্য আমরা ওকে কেন্দ্র না বলে আমরা ধরে নিব যে ই হলো এই বৃত্তের কেন্দ্র। মনে করো ই বিন্দু হলো এই বৃত্তের কেন্দ্র, পরে আমরা ও এর সাথে ই যোগ করে দেব, ছেদ বিন্দুটা যোগ করে দেব। এখন দেখো আমরা এতদিন যেটা প্রমাণ শিখছি যে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা জ্যায়ের উপর লম্ব হয়। আমি যদি ই কে কেন্দ্র বলি, দেখো ও বিন্দুটা এ বি এরও মধ্যবিন্দু, ও বিন্দুটা সিডি এর মধ্যবিন্দু, কারণ এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে ও বিন্দুতে। তাহলে ওই হিসাবে আমি দেখো বলতে পারি এ বি এর উপর ওই লম্ব, তার মানে এটা একটা 90 ডিগ্রি বা সমকোণ, মানে কোণ বিইও এটাকে আমি সমকোণ বলতে পারি, আবার এই ওকেও সমকোণ বলতে পারি, কারণ শর্ত তো এটাই বলে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যেহেতু এই মধ্যবিন্দুর সাথে কেন্দ্র যোগ করছি তাহলে তো অবশ্যই লম্ব হবে। আবার একইভাবে সিডি এর উপরও তো, সিডি এর মধ্যবিন্দুও তো ওর সাথে যোগ করা হলো, তাহলে ওই হিসাবে তো আমি এটাও বলতে পারি যে তোমার এই ডিইও এটাও সমকোণ, ডিইও এটাও সমকোণ। এখন তুমি চিন্তা করো তো, এটা কি বাস্তবে আদৌ কোনোদিন সম্ভব? একই রেখার উপর দুইবার লম্ব আঁকা হয়েছে, দেখো একটা বিন্দুতে লম্ব একটার উপর হতে পারে, এটা পরস্পর ছেদী দুইটা রেখা, দুইটার উপরই লম্ব কিভাবে হয়? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা কি আদৌ কোনোদিন সম্ভব? সম্ভব না। তার মানে ই আসলে কেন্দ্র হতে পারবে না, তার মানে ও বিন্দু ব্যতীত আর অন্য কোনো বিন্দু এই বৃত্তের কেন্দ্র হতে পারবে না। যদি অন্য কোনো বিন্দুকে কেন্দ্র ধরি তাহলে এরকম উল্টাপাল্টা অনেক উপপাদ্যই বিঘ্ন ঘটবে, যেটা আমরা শিখেছিলাম ওগুলো মানবে না। এজন্য এটাই তুমি বাংলায় বলে দিবে, আমি যা দেখাইলাম এটাই চিত্র আঁকছি, এটাই বাংলায় বলবো, এটা পরীক্ষায় আসে না, তারপরেও যেহেতু বইয়ের মধ্যে আছে তাই সেহেতু লিখে দিই। বিশেষ নির্বাচন, মনে করি এসিবিডি বৃত্তের, এসিবিডি, দেখো এসিবিডি এদিকে দিলাম,
বৃত্তের এবি ও সিডি জ্যাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে যে ও বৃত্তটির কেন্দ্র। এটা হলো বিশেষ নির্বাচন। দেখো যা বলছিল তাই লিখছি। কোন বৃত্তের দুইটি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমি বললাম যে এসিবিডি বৃত্তের এবি আর সিডি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বলছিল ছেদবিন্দু হবে যে কেন্দ্র, মানে ও বিন্দু আমাদের কেন্দ্র প্রমাণ করতে হবে, সেটা আমরা লিখলাম। অঙ্কন আমরা করছি একটুখানি, সেটা হলো খুবই সামান্য। মনে করি ও বৃত্তের, ও তো না, ই, মনে করি ই বৃত্তটির কেন্দ্র ও কমা ই যোগ করি, এটাই মূলত অঙ্কন। ও কমা ই যোগ করছি। এখন দেখো আমরা লিখতে পারি প্রমাণের মধ্যে, যেহেতু ও এ বি এবং সিডি উভয়েরই মধ্যবিন্দু, সুতরাং ওই লম্ব এ বি এবং ওই লম্ব সিডি, কারণ কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এটা ভালো করে মনে রাখবা, এই যে এই সাইড নোটটা, এটা যে কত জায়গায় লাগবে, এমসিকিউতে লাগবে, উপপাদ্য আমরা প্রমাণ করেছি, অনেক জায়গায় কাজে লাগবে, এটাগুলো মুখস্থ রাখবা। তাহলে দেখো এটা এ বি এর উপর লম্ব, এটা সিডি এর উপর লম্ব, এ বি এর উপর এটা লম্ব আর সিডি এর উপরও এটা লম্ব। তাহলে আমি ইচ্ছা করলে কোণ বি ও ই সমান এক সমকোণ লিখতে পারি। সুতরাং কোণ বি ও ই সমান কোণ ডি ও ই, কারণ উভয়ই সমকোণ। এটা কি কখনো সম্ভব? দেখো এ বি আর সিডি দুইটা পরস্পরছেদী রেখা, দুইটা রেখার উপরে এই দুইটা কিভাবে 90 ডিগ্রি কোণ তৈরি করবে? একটা রেখা একটা নির্দিষ্ট রেখার উপর 90 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। এখন যদি আরেকটা পরস্পরছেদী রেখায় একইভাবে এটার উপর তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কখনো সম্ভব? এটা অসম্ভব একটা কথাবার্তা। তার মানে এখানে আমরা লিখতে পারি, কিন্তু এবি ও সিডি দুটি পরস্পরছেদী রেখাংশই বলি, পরস্পরছেদী রেখাংশ। তাহলে সুতরাং কোণ বিওই সমান কোণ ডিওই সমান এক সমকোণ। এটা অসম্ভব। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং ও বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু বৃত্তের কেন্দ্র হতে পারবে না, এটা অসম্ভব। হ্যাঁ, তো যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করা, আর কিছু না। এগুলো আসে না, এগুলো বেশি আসে না, আসে আগে যেগুলো করিয়েছি এইগুলা।